ওকে, আমরা তাহলে আমাদের কাজ শুরু করতেছি। প্রথমে আমরা যেটা করব, আমাদের যে ডেটাবেজ আগে ডিজাইন করা হয়েছিল ওইটা ফলো করে আমরা ফার্স্টে ওই এসকিউএল ফাইলটা দিয়ে আমাদের ডেটাবেসটা হচ্ছে php myadmin দিয়ে আমাদের mysql এ আপলোড করে নিব। আমাদের WP ডেভেলপমেন্ট ক্যাপিটাল হবে WP এখনো শিওর না, আমি যদি অ্যাভেলেবল থাকি তাহলে দেখাতে পারি, আর নইলে হয়তো আর অন্য কেউ দেখাবে। UTF হচ্ছে MB4 ইউনিকোড বা জেনারেল CI। কোনটা? কোলেশনের কাজ হচ্ছে আমরা যখন ডেটাবেজে ডাটা রাখি, তো এই ডেটাবেজ তো হচ্ছে যে টেক্সট রাখি আমরা, আর এই টেক্সটগুলো কি হয় বিভিন্ন ক্যারেক্টারের সমষ্টি। তো নর্মালি হচ্ছে আপনার ডিফল্টভাবে থাকে যে ল্যাটিন সুইডিশ CI। ল্যাটিন সুইডিশের মধ্যে আপনার রোমান যত ক্যারেক্টার আছে ABCD 1 2 3 এগুলো ইনক্লুডেড, বাট আমাদের আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো এই ক্যারেক্টারগুলো দিয়ে লেখা যায় না, যেমন আপনার বাংলা, তারপর অ্যারাবিক, তারপর হচ্ছে হিন্দি। এরা হচ্ছে ল্যাটিন সুইডিশের যে ক্যারেক্টার সেটগুলো আছে ওগুলো থেকে ডিফারেন্ট। আর এই ক্যারেক্টার সেটগুলোকে বলা হয় আপনার ইউনিকোড ভিত্তিক ক্যারেক্টার আর কি, আপনারা হয়তো শুনে থাকবেন। তো এগুলো যাতে আমাদের ডেটাবেজে সাপোর্ট করে, এটার জন্য আমাদেরকে UTF-8 ফরম্যাটের হচ্ছে যে কোনো একটা কোলেশন চুজ করে নিতে হয়। এটা চুজ করলে হয় কি, আমাদের ডেটাবেসটা তখন ওই ইউনিকোড ভিত্তিক হচ্ছে ক্যারেক্টারগুলো সাপোর্ট করতে পারে। তো আর এটা যদি আমরা না দিই তাহলে নর্মালি যেটা হয় যে আমরা যদি আমাদের ডেটাবেসে বাংলা ক্যারেক্টারের বা অ্যারাবিক ক্যারেক্টার ডাটা রাখি, ওই ক্যারেক্টারগুলো ঠিক মতো শো করবে না, ভেঙে যাবে। তখন হয়তো এই যে প্রশ্নবোধক চিহ্ন, মাঝে মাঝে স্কোয়ার বক্স এরকম দেখা যায়। তো অ্যাকচুয়ালি এটা ব্যবহার করে আমাদের ডাটাবেসটা যাতে মোটামুটি সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে ওইটার জন্য। তো আমাদের আগে যে টেবিলটা তৈরি করা ছিল আমরা ওইটাকে এক্সপোর্ট করে নেই। এক্সপোর্ট করার পর আমরা হচ্ছে এখানে কি করতেছে, আচ্ছা অ্যাডমিন ক্যাটাগরি এগুলো তৈরি হয়েছে, অর্ডার প্রোডাক্টস, ফরেন কি নিয়ে ঝামেলা হয়েছে। ওকে, তো ম্যানুয়ালি এক্সপোর্ট করে নিতে হবে। সাম stdocs আমাদের দুইটা টেবিলের ডাটা ইনসার্ট হয়েছে, অ্যাডমিন আর ক্যাটাগরিজ। সো অ্যাডমিন ক্যাটাগরিজের পর আমাদের নেক্সট টেবিল তৈরি করতে হবে প্রোডাক্টসের। আমরা প্রোডাক্টসের টেবিলটা তৈরি করব। প্রোডাক্টস টেবিলের পর আমাদের আসবে ইউজার্স টেবিল। ইউজার্স টেবিলের পর আমাদের দরকার হবে ইউজার যাতে অর্ডার করতে পারে অর্ডার করার টেবিলটা। অর্ডারের পর আমাদের লাগবে এই অর্ডারের মধ্যে আমাদের কি কি প্রোডাক্ট অর্ডার করা হচ্ছে একটা অর্ডারের মধ্যে। অর্ডার প্রোডাক্টসগুলো ডাটা রাখার জন্য আমরা অর্ডার প্রোডাক্টস নামে একটা টেবিল তৈরি করেছিলাম ওইটা। এবং সবশেষে থাকবে হচ্ছে আপনার একটা ট্রানজেকশন টেবিল, যেটাতে আমাদের পেমেন্টগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হতে পারে, বাট যদি কোনো পেমেন্ট মেথড যেমন বিকাশ বা আপনার কার্ড এগুলো দিয়ে হয় সেক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে ট্রানজেকশনের ডিটেলসগুলো রাখতে হবে। ওইটার জন্য আবার আমাদের ট্রানজেকশনস নামে একটা টেবিল আছে। সো আমাদের মোটামুটি সবগুলো টেবিল তৈরি করা হয়ে গেছে। আমরা যদি আবার প্রত্যেকটা টেবিল একবার করে ওভারভিউ দিই, এখানে অ্যাডমিন টেবিলে আমাদের ইউজার নেম নিচ্ছি, পাসওয়ার্ড নিচ্ছি, ইমেল নিচ্ছি। অ্যাক্টিভ ডিফল্টভাবে 0 থাকতেছে, তার মানে ডিফল্টভাবে অ্যাডমিনের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্টিভ থাকবে না।
একটা অ্যাক্টিভেশন টোকেন রেজিস্ট্রেশনের সময় আমরা জেনারেট করে আমাদের ডেটাবেজে রেখে দিব এবং এই টোকেনটা ইউজারকে আমরা ইমেল করে পাঠিয়ে দিব। ইউজার একটা লিঙ্কে ক্লিক করে ওই টোকেন সহ আমাদের ওয়েবসাইটে আসলে ওই টোকেন দিয়ে আমরা ডাটাবেজে ম্যাচ করব যে এই টোকেনটা কোন ইউজারের। দেন ওই ইউজারের অ্যাক্টিভটাকে আমরা 1 করে দিব এবং অ্যাক্টিভ 1 হলে আমরা বুঝবো যে ওই অ্যাডমিনটা হচ্ছে অ্যাক্টিভেট। আচ্ছা, তো অ্যাডমিন ঠিক যেভাবে কাজ করবে আমাদের ইউজার্সও সেমভাবেই কাজ করবে। সেও হচ্ছে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইমেল দিয়ে লগ ইন করবে। তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা লাগবে না, বাট সে তার ফোন নাম্বার, প্রোফাইল ফটো আর শিপিং অ্যাড্রেস এই 3টা ইনফরমেশন এক্সট্রা দিতে পারবে। এটা ছাড়াও প্রথমে আমাদের এই সিস্টেমের আমরা যদিও হচ্ছে যে এখন টেমপ্লেট হচ্ছে হোম পেজের টেমপ্লেটটা নিয়ে আসছি, বাট শুরুতে আমাদের অ্যাকচুয়ালি কাজ করতে হবে অ্যাডমিন প্যানেল নিয়ে। কারণ অ্যাডমিন প্যানেল রেডি করার আগে আমরা যে ইউজারকে হচ্ছে ক্যাটাগরি দেখাবো বা প্রোডাক্ট দেখাবো এগুলো তো আমরা এখন ডাইনামিকভাবে দেখাইতে পারবো না। তার আগে আমাদেরকে অ্যাডমিনের রেজিস্ট্রেশন, অ্যাডমিনের লগ ইনটা কমপ্লিট করতে হবে, দেন অ্যাডমিন ড্যাশবোর্ড বানাইতে হবে। ওই ড্যাশবোর্ডে আমাদেরকে অ্যাডমিন যাতে ক্যাটাগরি অ্যাড করতে পারে, প্রোডাক্ট অ্যাড করতে পারে, এই অপশনগুলো আগে দিতে হবে। সো আজকে আমরা প্রথমে ওইটা নিয়েই কাজ করব। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এখন যেরকম আছে এরকম এটা থাকুক, ইন্ডেক্স ডট এটাকে জাস্ট পিএইচপি করে রাখি। আমরা যদি এখন আমাদের প্রজেক্টে ভিজিট করি, লোকাল হোস্ট এরকম একটা হোম পেজ দেখতে পারতেছি। আপাতত আমরা হোম পেজ HTML রইল, এটাতে আমরা কাজ করব না। আমরা সবার আগে এখন অ্যাডমিন প্যানেলের কাজটা করে নিব। তো এই জন্য আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করি এবং অ্যাডমিনের ফার্স্ট হচ্ছে আমরা একটা index.php ফাইল তৈরি করি, যে ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা অ্যাডমিন যাতে লগ ইন করতে পারে লগ ইন ফর্মটা দিব এবং সে যদি সঠিক ইনফরমেশন দিয়ে লগ ইন করে তাকে হয়তো আমরা অন্য আরেকটা পেজে হচ্ছে ফরওয়ার্ড করে দিব। আর আরেকটা পেজ আমাদের তৈরি করতে হবে এখন, সেটা হচ্ছে registration.php। এটাও লাগবে আমাদের এই জন্য যে যখন আমরা সিস্টেম প্রথমবার রান করবো আমাদের তো কোনো অ্যাডমিন থাকবে না। সো প্রথম অ্যাডমিনটা আমাদেরকে রেজিস্ট্রেশন পেজ একটা করে রেজিস্টার করে নিতে হবে। আমরা এটা দিতে পারি register.php। এখন এটার মধ্যে টেমপ্লেট আনার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের যে হোম পেজটা আছে এইটার HTML কোডটা প্রথমে কপি করে নিই, দেন আমাদের অ্যাডমিনও সেম কোডটা নিয়ে আসি। সো আমরা যদি এখন অ্যাডমিনে হচ্ছে ভিজিট করি সেম রকম একটা পেজ দেখতে পারবো। আমাদের CSS লিঙ্কগুলো জাস্ট একটু ফিক্স করে দিতে হবে। একটু বড় করে দেন। তো শুরুতে আমাদের এই লিঙ্কগুলো একটু ফিক্স করতে হবে, কারণ এখন আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, বাট আমাদের CSS ফাইলগুলো আমাদের অ্যাডমিন ফোল্ডারের বাইরের স্টেজে আছে। সো ওই লেভেলটা আমাদেরকে বলে দিতে হবে যে আমরা এখন যে লেভেলে আছি তার থেকে এক লেভেল আগে হচ্ছে আমাদের CSS ফোল্ডার এবং ওইটার মধ্যে আমাদের বুটস্ট্র্যাপের ফাইল। আমরা শুধু বুটস্ট্র্যাপই ইউজ করবো, আমাদের কাস্টম কোনো স্টাইল আপাতত লাগবে না। আমরা হচ্ছে পেজের টাইটেলটা একটু চেঞ্জ করে নিব। আমরা হচ্ছে এটাতে CTG40 ই-কমার্স অ্যাডমিন এটা। আর আপাতত আমাদের নেভিগেশনটা রইল। আর কন্টেন্টের মধ্যে এখন এখানে যেরকম অনেক কন্টেন্ট আছে আমাদের তো এত কন্টেন্ট লাগবে না। আমরা এখন যদি ফার্স্ট চিন্তা করি আমাদের ইন্ডেক্স পেজটা কি হবে, শুধু একটা লগ ইন ফর্ম থাকবে এখানে, আর তো কিছু দরকার নেই আমাদের। সো আমরা এখন ওইটা করব। আর এই বারটা থাকতে পারে যেখানে হয়তো কমন কিছু লিঙ্ক থাকবে। সো আর যদি চিন্তা করি আমরা আমাদের লগ ইন করার পরে আমাদের যে ড্যাশবোর্ডের প্রত্যেকটা পেজ আসবে ওই পেজে এই টেমপ্লেটের অংশটুকু কমন থাকবে, সাইডবারের অংশটুকু কমন থাকবে, আর আপনার এই ফুটার অংশটুকু কমন থাকবে। তো আমরা করব কি, এই প্রত্যেকটা পার্টকে যেহেতু আমাদের রিউজ করার সুযোগ থাকতেছে আমরা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা PHP ফাইলে নিয়ে যাব। আলাদা আলাদা PHP ফাইলে নিলে আমার সুযোগ হচ্ছে প্রত্যেক পেজেই আমার এই কোডটা আর হচ্ছে নতুন করে লিখতে হবে না, জাস্ট ওই PHP ফাইলটা ইনক্লুড করে দিলেই হয়ে যাবে। তো ওই কাজটার জন্য আমরা যদি আমাদের পেজের স্ট্রাকচারটা হচ্ছে চিন্তা করি, আমাদের
কি পার্ট থাকতে পারে। ফার্স্ট আমাদের একটা হেডার পার্ট আসবে, যেটাতে আমরা ন্যাভিগেশন মেনু, তারপর আমাদের HTML ট্যাগের শুরু, CSS ফাইলগুলো অ্যাড করা, এগুলো আসবে। সো আমরা ন্যাভিগেশন পার্ট পর্যন্ত কোড এই যে এতটুকু কাট করে নিয়ে নিব এখান থেকে, এবং এখান থেকে কাট করে নিয়ে আমরা এই ফাইলে অ্যাড করে এই ফাইলটাকে আমরা header.php নামে সেভ করব। ওকে, সো এইটাকে আমরা আলাদা করে ফেললাম। এখন এই ফাইলটাকে আমার যেসব ফাইলে হেডার বা মেনুটা ব্যবহার করতে হবে ওই ফাইলে অ্যাড করলেই হয়ে গেল। তো এখন আসি আমরা একটু মেনুটাকে চেঞ্জ করে নিই। এখানে আমাদের টাইটেল হবে সিটিজি 40 ই-কমার্সের অ্যাডমিন পার্ট। এটা এই ক্লাসটা শেষ হয়ে গেলে মানে যে বিজনেস কোয়েরি 3টা বাজে, 4:30 বা 4টা। আজকে কি এই ক্লাসের পর কোনো ক্লাস আছে? আচ্ছা আচ্ছা, ওকে। এখানে জাস্ট আমাদের বডি আর হেড ক্লোজ করতে হবে। বডি হেড ক্লোজটা আমরা দেখাচ্ছি। আমরা তো পার্ট পার্ট আলাদা করে ফেলতেছি, সো এটার ক্লোজিংটা হবে আবার ফুটারেতে। সো আমরা করব কি, এখন আমাদের যে পেজ আছে, আমরা যদি চিন্তা করি মেইনলি স্ট্রাকচারটা, এই পার্টটুকু ফিক্স থাকবে, এই পার্টটুকু ফিক্স থাকবে, ফুটারটাও ফিক্স থাকবে, শুধু এই মাঝখানের জায়গাটাতেই তো চেঞ্জেস হবে কন্টেন্ট। সো এই মাঝখানের জায়গাটাই আমরা এই যে রাখতেছি, যেটা ইন্ডেক্স পেজে হয়তো একরকম হবে, রেজিস্টার পেজে হয়তো আরেক রকম হবে। স্লাইসিং করে নিয়ে যেতেছি মেইন কোড। রাইট, হ্যাঁ, মেইন কোড থেকে আমরা আলাদা আলাদা স্লাইস করে আলাদা ফাইলে রেখে নিচ্ছি PHP কাজ করার জন্য। ওই পার্টটার পিএইচপির কাজ করার জন্য, বা ওই পার্টের কোডটুকু আমরা আলাদা করে নিয়ে যাচ্ছি যাতে মানে আমরা রিউজ করতে পারি। কারণ একসাথে থাকলে তো আমরা রিউজ করতে পারতেছি না, বাট আলাদা আলাদা থাকলে আমরা রিউজ করতে পারতেছি এটার জন্য। যেমন ফর এক্সাম্পল, যে এই কোডটুকুই যদি আপনার এই পেজে থেকে যেত, আমার কি এই কোডটা এই পেজেই থাকতো, আমার আর রিউজ করার সুযোগ থাকতো না। এখন আমি যখন register.phpটা তৈরি করলাম, আমার কি এই সেম কোড পুরোটাই তো আবার তখন এখানে নিয়ে আসা লাগতো, কিন্তু আমরা দেখতে পারতেছি হেডারের অংশটুকু কমন, ফুটারের অংশটুকু কমন। সো এই এতগুলো লাইনের কোড বারবার তো আমার এক পেজে হচ্ছে যে প্রত্যেকটা পেজে আনা দরকার নাই। এর চেয়ে আমরা করলাম কি, কমন কোডটুকুকে আলাদাভাবে আলাদা ফাইলে রেখে দিলাম, যাতে এখন আমি কি করব, এই জায়গায় পুরো কোডটুকু আগে আমরা দেওয়াতে এখন জাস্ট ওই অংশটুকুকে হচ্ছে, হ্যাঁ, ওই ফাইলের নামটা দিয়ে জাস্ট আমরা রিকোয়ার করে দেবো। রিকোয়ার মানে হচ্ছে ওই ফাইলটার কোড এখন এই জায়গাটায় অ্যাড হয়ে যাবে। সো এই জায়গায় এখন শুধু আমার এই header.php এই ফাইলটা অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। ওই ফাইলটার মধ্যে কি কি আছে জাস্ট হেডার। হ্যাঁ, কিন্তু এখন যে আমি অ্যাড করলাম, হেডটা তো একসাথে উপরে হেডার ফুটার একসাথে হয়ে আছে না, মানে হেডার ফুটারটা একসাথে হয়নি, এখন এইখানে তো শুধু আমার হেডারের অংশটুকু আসছে। তারপর আমরা এখন যেটা করব, ফুটারের অংশটুকু যে আছে এখান থেকে যে ফুটার শুরু হয়েছে না, এই কন্টেনার থেকে তো ফুটার শুরু, এটাকে আবার আলাদা একটা ফাইলে আমি নিয়ে যাব ফুটার নামে, এবং এইখানে এখন আমি একইভাবে ফুটার ফাইলটা হচ্ছে ইনক্লুড করে দিব। আমরা footer.php এই ফাইলটা হচ্ছে ইনক্লুড করে দিলাম। তাহলে এখন আমাদের ফুটারের ফাইল থেকে ফুটার অংশ, HTML ক্লোজ অংশ পেয়ে যাবে, আর হেডার থেকে আমার একেবারে পেজের শুরুতে যেই অংশগুলো দরকার ছিল সেই অংশগুলো সে পেয়ে যাবে। আচ্ছা, আবার বলতেছি আমি, এখানে যেটা হচ্ছে, আমাদের এই পেজের মধ্যে পুরো ফাইলটা যখন ছিল আমরা দেখতে পারতেছিলাম যে এখান থেকে কিছু অংশ আমাদের রিউজ করার সুযোগ আছে, যেমন এই মেনু বারটা, এই ফুটারের অংশটুকু। তো নর্মালি যেটা, আমরা যদি পুরো কোডটুকু এইটাতে রেখে দেই, আমরা যদি নতুন আরেকটা পেজ তৈরি করতে চাই, আমার প্রত্যেকটা পেজেই একই কোড হচ্ছে বারবার দেওয়া লাগতেছে, লেখা লাগতেছে। কিন্তু যেহেতু এই কোডটুকু কমন, সো আমরা করলাম কি, কমন পার্টটুকুকে আলাদা করে আরেকটা ফাইলে নিয়ে গেলাম। এখানে আমরা যেমন ওই হেডের অংশটুকুকে আলাদা করে header.php ফাইলে রেখে দিলাম, এবং এই পেজের যেই জায়গাটাতে হচ্ছে ওই কোডটুকু থাকার কথা ছিল, আমরা ওই জায়গাটাতে এই ফাইলটাকে ইনক্লুড করে দিলাম।
তারপর আবার হচ্ছে আমরা নিচে যদি আসি, এই ফুটারের অংশটুকু হচ্ছে আপনার কমন ছিল। বুঝে গেছে বলছে। সো তো এই জায়গাটা এটা মানে হলো এই জায়গাটা ফুটারটা চলে আসবে। ফুটারটা চলে আসবে, রাইট। এবং এই প্লেসমেন্ট চেঞ্জ করি, যেখানে ফোল্ডার দিব ওইখানে অ্যাড হবে। হ্যাঁ, যেখানে আপনি ফাইলটা অ্যাড করবেন ওই জায়গা থেকে ওই কোডটুকু অ্যাড হয়ে যাবে। যেমন আমাদের এখানে আবার এতটুকু অংশ আছে শুধুমাত্র সাইড বার, সো এটাকেও আমরা আলাদা করে সাইড বার নামে একটা ফাইলে নিয়ে যাব। sidebar.php। তো এটাও আমরা আলাদা নতুন আরেকটা ফাইলে নিয়ে গেলাম, যে ফাইলটার নাম দিচ্ছি আমরা sidebar.php। ওকে, সো ফার্স্টে আমরা যদি আমাদের লগ ইন পেজের কথা চিন্তা করি, যে ইন্ডেক্স পেজে আমরা এখানে এখন দেখাইতে চাচ্ছি, এই লগ ইন পেজে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এটা দরকার নাই, সাইড বার লাগবে না, এখন এই এত কন্টেন্টও লাগবে না, জাস্ট একটা লগ ইন ফর্ম লাগবে, লগ ইন ফর্মটা লাগবে, ফর্ম লাগবে। সো আমরা এটা করে নিই। আর ফুটারের জাভা স্ক্রিপ্টের লিঙ্কটাও আমরা একটু ঠিক করে নিই। ওকে, আর এই জায়গায় আমরা একটু ব্যাপারটাকে আমাদের ইউর ওয়েবসাইটের জায়গায় আমরা আমাদের প্রজেক্টের নামটা দিই, কমার্স। আর এইখানে এইটা হার্ড কোডেড করা আছে, তো আমরা চাইলে পিএইচপি দিয়ে এই ইয়ারটাকে ডাইনামিক করে দিতে পারি। এটা হচ্ছে দিয়ে পিএইচপিতে ডেট নামে বিল্ট-ইন একটা ফাংশন আছে, যেটাতে আমরা প্যারামিটার হিসেবে কিছু স্ট্রিং পাস করলে সে ডেট, টাইম, মান্থ এসব দিয়ে দিতে পারে। সো আমরা এখানে তো শুধু ইয়ারটা দেখাইতে চাই, সো ইয়ার দেখানোর জন্য এই ওয়াইটা ব্যবহার করা হয়, ক্যাপিটাল ওয়াই। সো ইকো ডেট ওয়াই দিলে সে করবে কি, এখন যে ইয়ারটা চলতেছে ডাইনামিক্যালি সে অটোমেটিক্যালি এনে দিবে আর কি। সো প্রতি বছর আমার এখানে এসে এডিট করে ইয়ারটা চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, সো এখানে যে অটোমেটিক্যালি 2017 চলে আসবে, 2018 হয়ে গেলে এটা অটোমেটিক্যালি তখন 2018 হয়ে যাবে। আর এখন আমরা ইন্ডেক্স পেজে আসি। আমাদের এই পেজে অ্যাকচুয়ালি কোনো সাইড বার দরকার নেই, সো আমরা সাইড বারটা সরাই দিব। আর এখানে ক্যারোজেল অনেক ডেটা আছে, আমরা সব ডিলিট করে দিব আপাতত। এখানে কিছুই থাকবে না, ইনিশিয়াল স্ট্রাকচারটা থাকলো। এখন আমরা চিন্তা করি যে আমাদের এই পেজে কি কি লাগবে। একটা লগ ইন ফর্ম আমরা বানাবো, যেটা হয়তো সেন্টারে থাকবে। সো আমরা লগ ইন ফর্মটার জন্য 4টা কলাম নিব, বা 12টা কলাম করে, তো 8টা কলাম নিব। আর দুই পাশে আমরা সেন্টারে আনার জন্য কিছু জায়গা আমার অফসেটে ফাঁকা রাখতে হবে। সো অফসেট 4, আপনার 12টা কলাম, হয়তো 8টা কলাম ফর্মের জন্য নিলাম, তাহলে এই পাশে 2টা কলাম আর এই পাশে 2টা কলাম আমাকে অফসেট ফাঁকা রাখতে হবে। দেন আমি এখানে আমার ফর্মটা তৈরি করব। HTML ফর্মের তৈরি করার জন্য ফর্মের কয়েকটা জিনিস আমার হচ্ছে দিয়ে দিতে হয়। ফার্স্ট হচ্ছে অ্যাকশন। অ্যাকশন বলতে বোঝায় যে আমি ফর্মটা সাবমিট করলে সে কোথায় যাবে। সো আমরা আমাদের এই ফর্মটা সাবমিট করলে যে লজিকটা লিখবো বা লজিকটা হ্যান্ডেল করব, ওইটা আমরা এই ফাইলেই করব। সো আমরা চাইলে এই ফাইলের নামটা এখানে দিয়ে দিতে পারি, অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারি। ব্ল্যাঙ্ক রাখলে যেটা হয়, সে যে পেজে থাকে ওই পেজেই চলে আসে। সো আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখতে পারি। তারপর আমরা যে ডাটা সাবমিট করব সেটা করব হচ্ছে পোস্ট মেথডে। ঠিক, হ্যাঁ, ও সরি, এটা মেথড হবে। সো গেট আর পোস্ট মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে, গেট মেথডে যখন আমরা ডাটা পাঠাই, ওই ডাটাটা আপনার ইউআরএল এ ভিজিবল থাকে, যেটা এই যে এইভাবে চলে আসে আর কি, এইভাবে আসতে থাকে। তো এটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আপনি সেনসিটিভ ডাটা দিলে মানুষজন দেখে ফেলতে পারবে। আবার এটার ডাটা পাঠানোর একটা লিমিটও আছে, যেটা 60,000 কত ক্যারেক্টার পর্যন্ত যেন ডাটা নিতে পারে, তার বেশি ডাটা নিতে পারে না। সো লগ ইন ফর্মের ডাটা আমরা জানি যেহেতু এখানে সেনসিটিভ ডাটা থাকবে, সো আমরা
ম্যাক্সিমাম ক্ষেত্রেই একেবারে প্রয়োজন বাদে সব ক্ষেত্রেই পোস্টটা ব্যবহার করবো। পোস্টে হচ্ছে ফাইলের ডাটা ইজিলি পাঠানো যায় এবং এখানে ডাটাটা মোটামুটি হচ্ছে সিকিউর থাকতেছে, নর্মাল এন্ড ইউজার ডাটা দেখতে পারতেছে না। সো আমরা যে চিন্তা করি এখন আমাদের পেজে তাহলে এখন ইনপুট বক্স তৈরি করতে হবে। আমরা একটা ইনপুট বক্স তৈরি করি। ফার্স্টে ইনপুট বক্স হবে আমাদের ইউজার নেম নেওয়ার জন্য, ফর ইউজার নেম বা একটু HTML কোড লিখে এখানে হচ্ছে ইউজার নেম, এটার জন্য এটা লেভেল তৈরি করলাম। তারপর আমরা ইনপুট বক্স তৈরি করব। ইনপুট টাইপ হচ্ছে ইউজার নেমের টেক্সট কি হবে, একটা নাম দেওয়া লাগবে আমার। এই নামটা ধরেই আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে পিএইচপিতে ভ্যালুটা ধরতে পারবো। সো প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নাম ইউনিক হইতে হবে এবং এই নামটা ধরেই অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে ইউজার এই ইনপুট বক্সের যে ইনপুটটা দিবে ওইটা আমরা পিএইচপিতে ধরতে পারবো। আমরা একটা আইডিও দিতে পারি। দেন আর কোনো ইনফরমেশন, আমরা একটু সিএসএস এর স্টাইলিং এর জন্য বুটস্ট্র্যাপের স্টাইলিংটা অ্যাড করে দিতে পারি। সো এখানে হচ্ছে আমাদের ইউজার নেম অ্যাড হলো, ঠিক একইভাবে আমরা পাসওয়ার্ডটাও অ্যাড করতে পারি। পাসওয়ার্ডের ক্ষেত্রে ইনপুট টাইপটা চেঞ্জ হয়ে টেক্সটের জায়গায় পাসওয়ার্ড হয়ে যাবে, নেম পাসওয়ার্ড হবে, আইডি পাসওয়ার্ড হবে, বাকি সব কিছু সেম থাকবে। আর ইউজার নেমের জায়গায় পাসওয়ার্ড হবে। আমাদের দুটো ইনপুট বক্স দেওয়া হলো, এখন আমাদের দিতে হবে বাটন, যাতে ইউজার ফর্মটা সাবমিট করতে পারে। এটা লগ ইনের জন্য করতেছি আমরা। লগ ইন তো সেই ইউজার নেম করতে হবে। আমরা একটু পর রেজিস্ট্রেশন পেজটা করবো। আগে আমরা অ্যাকচুয়ালি করে নিচ্ছি। হ্যাঁ, রাখা যায়। সেই ক্ষেত্রে আমাদের কোডের লজিক একটু চেঞ্জ আনতে হবে, যে আমাদের ফার্স্টে চেক করতে হবে যে ইউজার যে ইনপুট দিছে এটা কি ইমেল অ্যাড্রেস কিনা। কারণ আমরা তো ওই যে প্যাটার্ন ম্যাচ করে তারপর ভ্যালিডেশন করে চেক করতে পারি যেটা ইমেল অ্যাড্রেস কিনা। সো সেই ক্ষেত্রে আমরা হয়তো চেক করবো ফার্স্টে যে ইমেল অ্যাড্রেস কিনা। যদি ইমেল অ্যাড্রেস হয় তাহলে আমরা ডাটাবেজে ইমেল অ্যাড্রেসের যে কলাম থাকে ওইটার সাথে ডাটাটা ম্যাচ করাবো। আর যদি দেখি যে না এটা ইমেল অ্যাড্রেস না, তাহলে আমরা ইউজার নেমের সাথে ম্যাচ করাবো। আমরা চাইলে যখন ওই লজিক্যাল কোড লিখবো আমরা এইভাবে কাজটা করতে পারি। টাইপ হচ্ছে আচ্ছা, তারপর বাটনের একটা নাম দিব আমরা। আমাদের কাছে কি লগ ইন ফর্ম টাইপ সাবমিটেড, আর বাটনে আর বাটনে যদি আমরা একটু স্টাইল অ্যাড করতে চাই আমরা সিএসএস এর বুটস্ট্র্যাপের একটা ক্লাস অ্যাড করে দিলেই হয়ে গেল। সো এখন যদি আমরা ভিজিট করি আমরা ফর্ম দেখতে পাচ্ছি, বাট এখানে সিএসএস একটু ব্রোকেন হয়ে গেছে। আমাদের সিএসএস এ একটু কোড লিখতে হবে। আমরা এখানে হেডার ফাইলে কোনো কাস্টম ফাইল রাখিনি। আমরা যেটা করব এই সব হোম পেজ যেটা আছে এটাকে রিনেম করে app.css করে দিব এবং এই ফাইলটাকে আমরা আমাদের হেডার ফাইলে ইনক্লুড করব। কারণ আমাদের হয়তো এই পুরো প্রজেক্টে কাজ করতে যে মাঝে মাঝে কাস্টম কিছু সিএসএস কোড লেখার প্রয়োজন হতে পারে। ওই সব সিএসএস কোড আমরা এই app.css ফাইলে লিখব। ওকে, সো অ্যাপ ফাইলে আমাদের একটু চেঞ্জেস করে নিলাম। এটা অনুযায়ী আমাদের এখন পেজটা ঠিক হয়ে যাবে। ওকে, সো আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের জন্য লগ ইন ফর্ম হয়ে গেল। আর এখানে আমরা আরেকটা লিঙ্ক দিয়ে দেবো রেজিস্ট্রেশন করার জন্য, কারণ কেউ যদি রেজিস্ট্রেশন করা না থাকে সে যাতে ক্লিক করে আবার রেজিস্ট্রেশন ফর্মে চলে যেতে পারে। সো ওইটার জন্য আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। ঠিক এই বাটনের নিচেই আরেকটা আমরা বাটন দিয়ে দিই। বাটন না তো অ্যাকচুয়ালি একটা লিঙ্ক হবে যেটা হয়তো বাটনের মতো দেখাবে, যেটা register.php ফাইলে আমাদেরকে নিয়ে যাবে। এখানে হয়তো লেখা থাকবে হচ্ছে রেজিস্টার, আর এটাতে আমরা একটু স্টাইলিং দিয়ে দিতে পারি BTN আর BTN। এটার কালারটা একটু আমরা ডিফারেন্ট দিলাম। সো আমাদের পেলে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আর তার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সে রেজিস্টার পেজে যে ক্লিক করে রেজিস্ট্রেশন পেজে আমরা এখন রেজিস্টার ফর্মটা আনি।
আমাদের এই যে রেজিস্টার ফাইলটা আছে, এখানে ফার্স্টে আমাদেরকে হেডারের অংশটুকু আনতে হবে। ঠিক এই ফাইলে যেভাবে আমরা আনছিলাম ঠিক সেভাবে হেডার আর ফুটারটা অ্যাড করে দিই। এখানে আমরা হেডার অ্যাড করলাম, একেবারে নিচে আমাদের এখান থেকে ফুটার শুরু হয়েছিল, আমরা ফুটারটা অ্যাড করে দিই। এবং সেম ভাবে আমাদের এখানে বাকি যা কোড আছে সব কোড আমরা রিমুভ করে দিতে পারি, আমাদের লাগতেছে না। আমরা আমাদের এই ফাইল থেকে কোডগুলো নিয়ে রিউজ করতে পারি। এখানে সেমই থাকবে কিছুটা, শুধু আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে ইমেল নামে একটা ফর্ম আমরা অ্যাড করে দিব। ইউজার নেম আর ইমেল। আর ইমেলের ক্ষেত্রে আমরা যদি এই যে টাইপটাকে ইমেল করে দিই তাহলে সে ভ্যালিড হচ্ছে যে ইমেল অ্যাড্রেস না দেওয়া পর্যন্ত ব্রাউজারই তাকে আটকে দিবে, মানে এটা ক্লায়েন্ট সাইডে ব্রাউজার সাইডে একটা ভ্যালিডেশন হয়ে গেল। সো এটার নাম সব চেঞ্জ করে আমাদের ইমেল করতে হবে। আমাদের তাহলে এটা হচ্ছে বাটনগুলোর টেক্সটটা একটু চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে রেজিস্টার, ফর্মের নামটা আমরা চেঞ্জ করে রেজিস্টার করে দিলাম। আর এটা হয়ে যাচ্ছে লগইন। রেজিস্টার পেজে হ্যাঁ এক হিসেবে এটা আপনার ইচ্ছা লগইন দিতে পারেন, এক হিসেবে দরকার নাই কারণ সে তো এখানে রেজিস্টার করতে আসছে। সো রেজিস্টার পেজে আমরা লগইন পেজের ইনফরমেশনটা না দিলেও হচ্ছে, অথবা আমরা রাখতেও পারি। কেউ যদি ভুলে এই পেজে চলে আসে তার তো আবার হচ্ছে লগইন পেজে ব্যাক করা লাগবে, সে তখন হচ্ছে এটাতে ক্লিক করে ব্যাক করতে পারলো। আচ্ছা এই জায়গায় আচ্ছা আমাদের পেজের নাম তো লগইন না, পেজের নাম হচ্ছে index.php। সো আমরা লগইন পেজে যেতে পারতেছি, রেজিস্টার পেজেও হচ্ছে যেতে পারতেছি। এখন তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে কাজ করতে হবে কি, লগইন তো আগে আমরা করতে পারবো না, আমাদের আগে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। সো এটার জন্য তাহলে আমরা এখন হচ্ছে কাজ শুরু করি। যে রেজিস্ট্রেশন ফর্মে একজন ইউজার যখন ডাটা সাবমিট করবে, সাবমিট করার পর আমাদের ওই ডাটা নিয়ে কয়েকটা ভ্যালিডেশন করতে হবে। সো আমরা আসি আমাদের এই কোডের শুরুতে। আর একটা জিনিস হচ্ছে আমরা করব যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে কাজ করি পিএইচপি যে প্রসেসিং বা লজিক্যাল কাজগুলো থাকবে এগুলো সবসময় আমরা এইচটিএমএল আউটপুট আসার আগে করার চেষ্টা করব। আমার পুরো প্রসেসটা কমপ্লিট করে দেন আমি এইচটিএমএল আউটপুটটা আনবো আর কি। সো এখানে আমার এই header.php ফাইল থেকে এইচটিএমএল আউটপুট শুরু হচ্ছে। তো সো আমরা পিএইচপি রিলেটেড যত লজিক লিখবো সেই লজিকগুলো আমরা হচ্ছে এইটার আগে লিখবো, কারণ হচ্ছে পিএইচপি দিয়ে যে আমরা প্রসেস করব ওই আউটপুটটাই তো আমরা এইচটিএমএল এ দেখাইতে চাই। এই কারণে পিএইচপি দিয়ে আমাদের যত লজিক্যাল কাজ করা দরকার আমরা আমাদের এইচটিএমএলটা আসার আগে করে ফেলবো। সো এই ব্লকের মধ্যে আমরা শুরুতে তাহলে হেডারের আগে আমরা এখন আমাদের কাজ হবে কি, ইউজারের কাছ থেকে ইউজার যে ফর্মে ডাটা ইনপুট করলো ওই ডাটা নেওয়া, তারপর ডাটার মধ্যে কিছু ভ্যালিডেশন করা। ভ্যালিডেশন যদি ঠিক থাকে যে হ্যাঁ আমরা যে রকম ডাটা এক্সপেক্ট করতেছি ইউজার সব ওই রকম ডাটা দিছে, তাইলে আমরা ডাটাটাকে ডাটাবেজে ইনসার্ট করবো এবং তাকে হয়তো পরবর্তীতে আমরা একটা মেসেজ দেখাই দিব। আর যদি এরর ঘটে তাকে আবার আমাকে এরর মেসেজগুলোও দেখাইতে হবে যে হ্যাঁ এই এররগুলো হয়েছে। সো ওইটা করার জন্য আমরা প্রথমে আবার এই ফাইলে করব কি, রিকোয়ার ওয়ান্স করে আমাদের ডাটাবেজের কানেকশনটা তৈরি করে নিব, কারণ ডাটাবেজের কানেকশন তৈরি না করলে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারবো না। সো আমরা পেজের শুরুতে কানেকশনটা তৈরি করে নিতে পারি, যেটার জন্য আমরা connection.php নামে একটা ফাইল তৈরি করব। সো এই ফাইলটা কি আমাদের তৈরি করা আছে? তৈরি করা নাই, আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করব। এবং আমরা মনে হয় লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে এই জায়গায় এই যে connection.php হবে অ্যাকচুয়ালি।
আমি ওই পি এর জায়গায় ও লিখে ফেলছিলাম, ও হয়ে গেছে। ও আচ্ছা, আমি মানে বলছি ও যে এক্সটেনশন। না না, ওকে। সো এখানে আমরা হচ্ছে ডাটাবেজের সাথে কিভাবে কানেকশন তৈরি করা লাগে ওইটা করছিলাম, যে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করার জন্য পিডিও ব্যবহার করবো, এবং পিডিও ফার্স্টে হচ্ছে একটা ডেটা সোর্স নেম নেয়, যেটা হয় একটা স্ট্রিং। এটাতে মাইস্কুয়েল ফার্স্টে ড্রাইভারটার নাম বলা লাগে, তারপর বলা লাগে হচ্ছে ডিবি নেম, আমাদের ডেটাবেজের নামটা কি। আমরা দেখেছি আমাদের ডেটাবেজের নাম আমরা দিয়েছি কি, সিটিজি ফরটি আন্ডারস্কোর ই কমান্ড, সেটা দিয়েছি। তারপর হোস্ট বলা লাগে, যে ডেটাবেসটা কোন হোস্টে চলতেছে, আমাদের ক্ষেত্রে লোকাল হোস্ট, এতটুকুই বলা লাগে। তারপর আমাদেরকে আরো কয়েকটা ইনফরমেশন দেওয়া লাগে, আমাদের মাইস্কুয়েল এর ইউজার নেমটা বলতে হয়। এই ক্ষেত্রে আমাদের ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, ফাঁকা আর কি। হ্যাঁ, লোকাল হোস্ট দিলেও হবে। সো আমরা এখন ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করে এই উপরের ইয়েতে একটু যদি আমরা বলতেন যে কোথা থেকে এটা, আচ্ছা, আমরা ডেটাবেজের কানেকশন তৈরি করার জন্য পিএইচপিতে ডেটা নিয়ে কাজ করার জন্য, বিভিন্ন ডেটাবেজ নিয়ে অ্যাকচুয়ালি কাজ করার জন্য বিল্ট ইন একটা ক্লাস দেওয়া আছে, যেটার নাম হচ্ছে পিডিও, যেটা ফুল ফর্ম হচ্ছে পিএইচপি ডেটা অবজেক্ট। ডেটাবেজ নিয়ে কাজ করার জন্য একটা আমরা এই ক্লাসের অবজেক্ট তৈরি করে বিভিন্ন ধরনের অপারেশনের কাজ করতে পারি। সো একটা পিডিওর কানেকশন আপনার তৈরি করার জন্য কয়েকটা ইনফরমেশন লাগে। যেমন আমরা যখন এই পিডিওর একটা নিউ ইনস্ট্যান্স বা একটা পিডিওর একটা অবজেক্ট তৈরি করতে যাব, সে প্যারামিটার হিসেবে কয়েকটা জিনিস এক্সপেক্ট করে। সে ফার্স্ট প্যারামিটার হিসেবে এক্সপেক্ট করে হচ্ছে ডিএসএন বলে এটাকে, বা ডাটা সোর্স নেম, যেটা হয় একটা স্ট্রিং। এই স্ট্রিং এর মধ্যে আমার তাকে কয়েকটা ইনফরমেশন বলে দেওয়া হবে, যে আমি কোন ডাটাবেস ব্যবহার করতে চাচ্ছি, আমাদের ক্ষেত্রে হচ্ছে মাইস্কুয়েল, তারপর কোলন দিয়ে এই ডাটাবেজের সাথে কানেকশন হওয়ার জন্য কি কি ইনফরমেশন দরকার, ওই ইনফরমেশনগুলো বলে দেওয়া লাগে। এটা আবার ডাটাবেজের উপর নির্ভর করে আপনার ডিফারেন্ট হতে পারে। ওরাকেলের ক্ষেত্রে একরকম, এসকিউএলআইটের ক্ষেত্রে একরকম, আবার পিজিএসকিউএল এর ক্ষেত্রেও একরকম। মাইস্কুয়েলের ক্ষেত্রে ফার্স্টে ডিবি নেম ইকুয়াল টু দিয়ে ডাটাবেজ নামটা বলা লাগে, হ্যাঁ, তারপর সেমিকোলন দিয়ে এটা এই পোর্শনটা শেষ করে আবার হোস্ট ইকুয়াল টু দিয়ে ডাটাবেজের নামটা দেওয়া লাগে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই ডিবি নেমের পর ইকুয়াল টু স্পেস বা এরকম উল্টাপাল্টা করা যাবে না আর কি, পুরোটা একবারে একটা স্ট্রিং আকারেই থাকা লাগবে। তারপর সে থার্ড প্যারামিটার হিসেবে সেকেন্ড দুইটা প্যারামিটার নেয় আর কি, সেটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো সে এখন এই পুরো ইনফরমেশনটা নিয়ে কানেকশনটা তৈরি করে। আর কানেকশনটা তৈরি করতে যে যদি কোনো এরর হয়, তাইলে আমরা হচ্ছে এই ট্রাই ক্যাচ ব্লক দিয়ে কীভাবে এরর ধরে আমরা বলছিলাম। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সে আমাদেরকে একটা পিডিও এক্সেপশন থ্রো করে, তো আমরা এখানে এক্সেপশনটা ধরতে পারি, এবং চাইলে এখন এক্সেপশনটা নিয়ে আমাদের যে কাজ করা দরকার আমরা করতে পারি, অথবা আমরা হয়তো বলে দিতে পারি জাস্ট এররটা হয়তো আমরা দেখাই দিতে পারি। কি কি দেওয়া যায় মানে এটা হচ্ছে নির্ভর করতেছে আপনি লগ ইন করার পর মাইএসকিউএল এর ডিফল্ট ভাবে রুট নামে ইউজারটা থাকে, আর আপনি চাইলে লগ ইন করে নতুন নামে ইউজার তৈরি করে নিতে পারেন। মাইএসকিউএল তো একটা সার্ভার বা একটা ডেটাবেস সিস্টেম, এটার মধ্যেও বিভিন্ন হচ্ছে ইউজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। সি প্যানেলে আপনি যদি ম্যাক্সিমাম সি প্যানেলের ক্ষেত্রে লোকাল হোস্টই হয়, এর কারণ হচ্ছে লোকাল হোস্ট হয়, এর কারণ হচ্ছে যে আপনার ওই সি প্যানেলটা যেই সার্ভারে রান করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে একই সার্ভারের মধ্যে মাইস্কুয়েলটাও থাকে, আপনার ফাইলগুলোও থাকে। সো লোকাল হোস্ট ইউজ করতে পারবেন যদি আপনার অ্যাপ্লিকেশন আর মাইস্কুয়েল সার্ভারটা একই সার্ভারে থাকে। বাট যদি এমন অনেকগুলো আবার সি প্যানেল বা হোস্টিং সার্ভিস আছে যাদের আবার মাইস্কুয়েল আলাদা সার্ভারে থাকে, অ্যাপ্লিকেশনের ফাইলগুলো আলাদা সার্ভার থাকে, ওই ক্ষেত্রে ওরা আবার স্পেসিফিকভাবে আপনার ওই হোস্টের মাইস্কুয়েলের হোস্টের অ্যাড্রেসটা বা আইপি অ্যাড্রেসটা জানিয়ে দেয়। পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড লাগে মাইস্কুয়েলে, এখানে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক আছে মানে কোনো পাসওয়ার্ড সেট করা নেই, এই জন্য পাসওয়ার্ড। বাট আপনি যখন প্রোডাকশন এনভায়রনমেন্টে যাবেন বা রিয়েল লাইফে কাজ করবেন তখন তো এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, নইলে তো যে কেউ আপনার হচ্ছে ডাটাবেজে হ্যাক করে ফেলতে পারবে। সো এখানে আমরা কানেকশনের সময় আমরা একটু চেক করে দেখি, যদি কানেকশন হয় কোনো এরর থ্রো করবে না,
এবং সে মেসেজ দেখাবে কানেক্টেড। সো আমরা একটু চেক করে দেখি, হ্যাঁ এই যে কানেক্টেড দেখাচ্ছে, তার মানে আমাদের ডাটাবেজের কানেকশনটা ঠিক মতো তৈরি হয়েছে। বাট আমি ধরেন এখানে যদি কোনো একটা কিছু ভুল দিই, মানে এই যে পাসওয়ার্ডটা আমি ভুল দিলাম, সে তখন দেখেন এই যে আমাকে এরর দিচ্ছে যে অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট অ্যাট লোকাল হোস্ট ইউজিং পাসওয়ার্ড ইয়েস। মানে আমরা যে লোকাল হোস্টের রুট ইউজার দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি, সে আমার অ্যাক্সেস ডিনাইড করে দিচ্ছে, পাসওয়ার্ড যেটা আমি ট্রাই করতেছি পাসওয়ার্ডটা ভুল, তার কারণে আর কি। সো এইভাবে সে আমাকে এররটা জানায় দেয়। সো আমাদের ডেটাবেজের কানেকশনটা এখানে তৈরি হয়ে গেছে। এইখানে কানেকশনের সাথে আমরা আরো কয়েকটা জিনিস একটু হচ্ছে সেট করে দিব বা সেটিং করে নিব। সেটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট নামে একটা আছে। এখানে এই যে আমি ডাটাবেজের কানেকশনটা তৈরি করলাম, এইখানে আবার মাঝে মাঝে আমাদের কয়েকটা জিনিস এক্সট্রা কনফিগার করে নিতে হয়। ফার্স্ট হচ্ছে পিডিও যে আপনার এই যে কোনো একটা এরর ঘটলে যে আমাকে জানায়, সে কয়েকভাবে জানাতে পারে। এটার তিনটা মোড আছে। একটা হচ্ছে সাইলেন্ট মোড। সাইলেন্ট মোড মানে হচ্ছে যদি সে কোনো এরর পায় আমাকে কিছু জানাবে না, তার মতো সে জাস্ট এটাকে ইগনোর করে স্ক্রিপ্টের এক্সিকিউশন চালিয়ে যাবে। সেকেন্ড আরেকটা আছে সে ওয়ার্নিং বা এরর দিয়ে দেয় ডিরেক্ট। তো ওইটাতে হয় কি স্ক্রিপ্টের এক্সিকিউশন ডিরেক্টলি বন্ধ হয়ে যায়, ওই জায়গাটাতে স্ক্রিপ্ট থেমে যায়। আর আমরা যেটা ব্যবহার করতেছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে সে এক্সেপশন থ্রো করে। এক্সেপশন থ্রো করলে আমাদের জন্য সুবিধা হচ্ছে কি আমরা এই যে এইভাবে ক্যাচ করে আমাদের স্ক্রিপ্টের এক্সিকিউশনটা কন্টিনিউ করতে পারতেছি, প্লাস আমাদের এই এররটা তো আমরা ধরতে পারতেছি। সো এটা যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় আপনার ওই প্রোডাকশন এনভায়রনমেন্টে এই এররটাকে একটা লগ ফাইলে লক করে রাখা হয়, মানে একটা ফাইলে আপনার রাইট করে রাখা হয়, যাতে পরবর্তীতে ওই ফাইলটা দেখে আমরা বুঝতে পারি যে আমার সিস্টেমে কখন কোথায় কি এরর হয়েছে। অনেকে আবার এমনও করে যে এই জায়গাটায় একটা ইমেল পাঠানোর বা একটা নোটিফিকেশন পাঠানোর অপশন রেখে দেয়। সো যখনই কোনো একটা এরর হলো আপনি জেনে গেলেন যে হ্যাঁ এই জায়গায় এররটা হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার সেট করে দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা যখন ডাটাবেস থেকে কুইরি করে ডাটা নিয়ে আসব, তখন এই পিডিও কয়েকভাবে ডাটাগুলো আপনাকে রিটার্ন করতে পারে। সে ফার্স্ট যেভাবে ডাটা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে অ্যারে আকারে। এখন আমরা হয়তো দেখছি যে বা জানি যে পিএইচপিতে অ্যারে দুই ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল অ্যারে, যেটার ইন্ডেক্স আপনার অটোমেটিক্যালি 0, 1, 2 এরকম সংখ্যা দ্বারা হয়। আবার পিএইচপিতে আরেক ধরনের অ্যারে আছে যেটাকে আমরা বলি হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আবার আপনি কি ওই ইন্ডেক্স হতো যে 0, 1, 2 এরকম, যে ওই জায়গায় নিজে আপনি কোনো একটা নাম দিয়ে দিতে পারতেছেন। সো সেক্ষেত্রে হয়তো আপনার অ্যাট্রিবিউটগুলো স্ট্রিং হয়, ওই কিগুলো যে নেম, পাসওয়ার্ড, ইউজার নেম এইরকম। সো পিডিও যখন ডিফল্টভাবে আপনাকে ডাটা এনে দেয়, সে ডিফল্টভাবে এনে দেয় হচ্ছে নুমেরিক আকারেও এনে দেয়। সো একটা রো আনলেন, ওই রোতে আপনার হয়তো ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, ধরেন এই দুইটা ডাটা আছে। সে করবে কি এই দুইটা ডাটাকে ফার্স্টে আপনাকে 0, 1 নুমেরিক ইন্ডেক্সে এনে দিবে, তারপর আবার সে কলাম নেম অনুযায়ী আমাদের ডাটাবেজের যে কলাম নেম আছে ইউজার নেম, পাসওয়ার্ড, এই কলাম নেম অনুযায়ী এনে দিবে। সো সে দুইবার ডাটা এনে দিচ্ছে। বাট আমরা হয়তো ম্যাক্সিমাম সময় যখন ব্যবহার করব আমরা ওই যে ইউজার নেম, পাসওয়ার্ড, কলাম নেম ধরেই ব্যবহার করব। আমরা 0, 1 এইভাবে ইন্ডেক্স ধরে অ্যাকচুয়ালি ব্যবহার করা কষ্ট। সো আমাদের কিন্তু 0 আর 1 ধরে যে ডাটা আসতেছে এটা দরকার নেই, ঠিক আছে। সো ওই ডাটাটা যাতে সে না আনে, পিএইচপিতে আপনার এই যে মাইএসকিউএলে পিডিওর ফেচ নামে একটা অপশন আছে। আমরা যদি একটু চেক করি, আচ্ছা এর আগে আমরা এই জিনিসটা হচ্ছে সেট করে নিব, পিডিওর এরর রিপোর্টিং মোডটা। এটা আমরা এই যে সেট অ্যাট্রিবিউট দিয়ে প্যারামিটার আকারে হচ্ছে কোন সেটিংসটা আমরা মডিফিকেশন করতে চাচ্ছি ওইটাতে পাস করবো। আর সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি এটার ভ্যালু কি দিতে চাই ওইটা যেখানে বলে দেওয়া আছে এরর রিপোর্টিং এর জন্য এই তিনটা ভ্যালু হইতে পারে। সো আমরা এখান থেকে এই এক্সেপশনটা ব্যবহার করব এবং একইভাবে আমরা হচ্ছে আরেকটা জিনিস সেট আপ করবো, সেটা হচ্ছে যে বললাম ফেচ মোড। ফেচ মানে আমরা যে ডাটা যখন নিয়ে আসতে চাই তখন আমরা কিভাবে ডাটাগুলো চাই ভিডিও আমাদেরকে দিবে ওইটা আমরা বলে দিতে পারি। আমরা অ্যারে আকারেই নিব, বাট চাইলে আবার অবজেক্ট আকারেও নেওয়া যায়। সো এইখানে এই যে এটা ভিডিও অ্যাট ডিফল্ট ফেচ মোড, ডিফল্টভাবে আমরা যখন ডাটা নিয়ে আসবো তখন অ্যাকচুয়ালি কিভাবে নিয়ে আসতে চাই ওইটা আমরা বলে দিতে পারি। এবং এই যে এখানে বলা আছে যে অনেকভাবে ডাটা নেওয়া যায়, দেখছেন
অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে নিয়ে যায়। ডিফল্টভাবে ওই যে বোথ থাকে, যখন অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারেও আসে, তারপর আপনার ওই ইন্ডেক্স কলাম আকারেও আসে, মানে নুমেরিক সংখ্যা আকারেও আসে। এছাড়াও ক্লাস আকারে নেওয়া যায়, নেমড আকারে নেওয়া যায়, তারপর আপনার অবজেক্ট আকারে নেওয়া যায়। বাট আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ব্যবহার করব, ওইটাই হচ্ছে আপনার সবচেয়ে গ্রহণযোগ্য বা ব্যবহৃত হয় ওইটার ফরম্যাট। সো এখানে তাহলে আমাদের কানেকশনের যতটুকু হচ্ছে রেডি করা দরকার, আমার কানেকশন রেডি হয়ে গেছে। এখন আমরা যদি আবার আমাদের রেজিস্ট্রেশন পেজে ফিরে আসি, আমাদের ডাটাবেজের অংশটুকু অ্যাড করা হয়েছে। এখন পিএইচপিতে আমরা ইউজারের কাছ থেকে দেওয়া ইনপুট নিতে পারি। পিএইচপিতে কয়েকটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে, আমি মনে হয় আগে বলছিলাম। সেটা হচ্ছে যে কয়েকটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে, $_সার্ভার, $_সেশন, $_কুকি, এরকম $_গেট, $_পোস্ট, এরকম কয়েকটা আছে। সো যেহেতু আমরা এখানে ফর্মে পোস্ট মেথডে ডাটা পাঠাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা ইনপুটকে $_পোস্ট এই গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে পাবো। এবং ভ্যালুগুলো আসবে কিভাবে? এই গ্লোবাল ভ্যারিয়েবলগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যারে, এটার মধ্যে ভ্যালু আসে আপনার কি ভ্যালু আকারে। সো কোনো ইউজার যখন ফর্মে ডাটা সাবমিট করবে, এই যে আমরা নেম দিই না ইনপুট বক্সের, এই নেমটা হয়ে যায় আপনার কি, আর ইউজার যে ভ্যালু ইনপুট দেয় ওইটা আসে ভ্যালু আকারে। সো আমরা প্রত্যেকটা ইনপুট বক্সের ভ্যালুকে এই নেমের কি আকারে পাই। সো এখানে আমরা একটা লজিক ফার্স্টে সেট করব, সেটা হচ্ছে যখন আমরা ফার্স্টে আমাদের পেজে ভিজিট করতেছি, তখন কি আমরা এই যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলোর কোনো ভ্যালু পাচ্ছি না। এগুলোর ভ্যালু একমাত্র পাচ্ছি কখন? যখন এই রেজিস্টার বাটনে ক্লিক করা হচ্ছে। সো রেজিস্টার বাটনে ক্লিক করলে আবার এটার নাম যেহেতু রেজিস্টার দেওয়া হয়েছে, আমি কি এই কিটাকেও আমাদের $_পোস্টের মধ্যে পাবো। এবং এই $_পোস্টের মধ্যে যদি আমরা হচ্ছে এই রেজিস্টারটা পাই, তখনই তো আমরা এই ভ্যালুগুলো নিয়ে প্রথমে ভ্যালুটাকে ভ্যালিডেশন করব, তারপর ডাটাবেজে ইনসার্ট করব। বাট একজন ইউজার যখন ডিরেক্টলি আমাদের ফর্মে আসবে, তখনও তো সেই ফর্ম সাবমিট করে নাই। তো তখন কিন্তু আমাদের এই ডাটাগুলো নিয়ে ভ্যালিডেশন করা, ডাটাবেজে ইনসার্ট করার চেষ্টা করা, এগুলো দরকার নেই। সো এই কারণে প্রথমে এখানে আমরা একটা কন্ডিশন চেক করে দেব, সেটা হচ্ছে $_পোস্ট রেজিস্টার। হ্যাঁ বলতেছি, ইসেট হচ্ছে পিএইচপির বিল্ট ইন একটা ফাংশন। এই ফাংশন চেক করে যে একটা ভ্যারিয়েবল বা একটা কিছু ওইটা সেট করা হয়েছে কিনা বা ওইটা এক্সিস্ট করে কিনা। নর্মালি ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম না, এই না ধরেন $রেজিস্টার, এই নামে কোনো ভ্যারিয়েবল নাই। সো আমি ইসেট $রেজিস্টার দিয়ে চেক করতে পারি যে এই ভ্যারিয়েবলটা আছে কি নাই। সো এইখানে আমি যখন $_পোস্ট রেজিস্টার দিচ্ছি এবং ইসেট ব্যবহার করতেছি, সে অ্যাকচুয়ালি চেক করতেছে $_পোস্ট অ্যারের মধ্যে রেজিস্টার নামে কোনো কি আছে কিনা। যদি থাকে সে আমাকে ট্রু রিটার্ন করবে, না থাকলে ফলস রিটার্ন করবে। সো আমাদের এখন এই যে এই ভ্যালুগুলো নিয়ে কাজ করা, এটা কখন করা দরকার? যখন শুধুমাত্র এই ফর্মটা সাবমিট হবে। আর এই ফর্মটা সাবমিট হলে কি আমরা রেজিস্টার এই ভ্যালুটা পাচ্ছি অবশ্যই, কারণ সে তো এই বাটনে ক্লিক করলেই আমার সাথে সাথে এই ভ্যালুটা চলে আসতেছে। তাই এখানে আমি চেক করে নিচ্ছি যদি রেজিস্টার বাটনে ক্লিক করা হয়, এই জায়গাটা দ্বারা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক হয়েছে কি হয়নি। সো ওইটা আমরা চেক করে দেন এখন এখানে কয়েকটা স্টেপ করবো। ফার্স্টে আমরা ইউজার যে ভ্যালুগুলো দিচ্ছে ওগুলাকে একটু ফরম্যাট করে আলাদা ভ্যারিয়েবলে রাখবো, দেন ওগুলোর উপর কিছু ভ্যালিডেশন করবো এবং ভ্যালিডেশন সাকসেসফুল হলে আমরা হচ্ছে আপনার করবো ডাটাবেজে ডাটা ইনসার্ট করব। তো এটার জাস্ট সিম্পল এক্সাম্পলটা আপনাদেরকে একটু দেখাই। আমি এখন যখন এই পেজটা ভিজিট করতেছি, আমি কিছুই দেখতেছি না, বাট আমি যখন রেজিস্টার বাটনে ক্লিক করতেছি, আমি এই যে ব্ল্যাঙ্ক একটা অ্যারে দেখতে পারতেছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা অ্যারেতেই দেখেন আমি কী কী পাইছি, ইউজার নেম পাইছি, ইমেল পাইছি, পাসওয়ার্ড পাইছি এবং বাটনে যে ক্লিক করেছি রেজিস্টার ওই কিটাও পাচ্ছি। এবং এই কিটা থাকার কারণেই কিন্তু আমার এই কোডটুকু এক্সিকিউট হচ্ছে। বাট আমি যখন ডিরেক্টলি এখন ভিজিট করলাম, এখন তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করি নাই, তাই আমার এই ভিতরের কোডটুকু এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, সো এখন আমরা আসি যে আমরা ইউজারের কাছ থেকে কী কী ডাটা পাচ্ছি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। আমরা এখন এই ভ্যালুগুলোকে আলাদা আলাদা একটু ভ্যারিয়েবলে রেখে নেব। ইউজার নেম ভ্যারিয়েবলে আমি রাখবো
$_post username। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমার এখানে অ্যাসাইন হয়ে গেল। বাট অ্যাসাইন করার সময় আমি ইউজার যে আমাকে ইনপুটটা দিল এটাতে আমি একটু হচ্ছে যে স্যানিটাইজ করে নেব। স্যানিটাইজ মানে হচ্ছে ফার্স্টে পিএইচপি বিল্ট ইন একটা ফাংশন হচ্ছে ট্রিম। ট্রিমের কাজ হচ্ছে ইউজার যে ডাটাটা ইনপুট দিল এই ডাটার একেবারে লেফটে বা রাইটে মানে শুরুতে অথবা শেষে যদি কোনো হোয়াইট স্পেস পড়ে যায় সেটাকে সে ডিলিট করে দিবে। সো অনেক সময় এমন হতে পারে যে ইউজার ইনপুট দেওয়ার সময় এইভাবে কয়েকটা স্পেস দিয়ে এভাবে দিয়ে দিল, বাট এই হোয়াইট স্পেসগুলো কিন্তু মানে আননেসেসারি, দরকার নাই। সো ট্রিম ব্যবহার করলে হবে কি এই হোয়াইট স্পেসগুলো রিমুভ হয়ে যাবে। সেকেন্ড আমরা আরেকটা যেটা কাজ করব, এটাকে আমরা str2 লোয়ার নামে পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে আপনি যেই ডাটাটা ইনপুট দিলেন সে ওই ডাটাটাকে লোয়ার কেজে কনভার্ট করে ফেলবে। সো আমরা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি চিন্তা করি ইউজার নেম ইমেল এই দুইটা ডাটা সবসময় মানে লোয়ার কেজেই থাকবে। যদি আমরা এরকম স্পেসিফিক একটা ফরম্যাটে না রাখি তাহলে সমস্যা হচ্ছে কি ইউজার ধরেন যে এখন এইভাবে দিল, তারপর এইভাবে দিল, কিন্তু সে লগ ইন করার সময় যে আবার ধরেন যে এইভাবে দিল, দুইটা কিন্তু আইডেন্টিক্যাল না, কারণ কেস সেন্সিটিভ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা ডাটাবেজের সাথে ম্যাচ করতে গিয়ে একটা ঝামেলা পাবো আর কি। এই কারণে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সবসময় ইউজার নেম ইমেল বা এইরকম যে ডাটাগুলো আছে এগুলোকে লোয়ার কেজে কনভার্ট করে রাখা। এবং লোয়ার কেজে তাহলে এই জন্য আমরা এখানে যেটাকে লোয়ার কেজে হচ্ছে কনভার্ট করে নিচ্ছি। আবার নেক্সট টাইম আমরা যখন ডাটাবেজের সাথে চেক করব লগ ইন ফর্মে তখন আবার করব কি আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে প্রথমে এইভাবে লোয়ার কেজে রেখে নিব। তাহলে ডাটাবেজে কোয়েরি করলে আমরা সবসময় লোয়ার কেজের সাথেই ম্যাচ করতে পারতেছি। সো আমাদের ইউজার নেম গেল, ঠিক একইভাবে আমরা হচ্ছে আমরা পাসওয়ার্ড নিব, ইমেল নিব, ইমেল এবং পাসওয়ার্ড। সো ভ্যালুগুলো আমার নেওয়া হয়ে গেল। এখন আমি যেই কাজ করব সেটা হচ্ছে আমাকে এই আচ্ছা সরি, পাসওয়ার্ডের ক্ষেত্রে শুধু ট্রিম ইউজ করলে হচ্ছে, কারণ ইউজার যে পাসওয়ার্ড ইনপুট দিল আমি তো এটাতে কোনো মডিফিকেশন করব না। সো এটা গেল। এখন আসবে আমাদের ভ্যালুগুলো নিতে পারলাম, এখন থেকে আমাদের ভ্যালিডেশন করতে হবে যে মিনিমাম কিছু একটা ভ্যালিডেশন। ইউজার যদি ব্ল্যাঙ্ক ডাটা ইনপুট দিয়ে দেয় তারপর মিনিমাম তো কিছু থাকে যে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা, ইউজার নেমটা ভ্যালিড কিনা, এরকম কয়েকটা জিনিস থাকতে পারে। ওই চেকগুলো আমরা করব। তো ওই চেকগুলো করার আগে আমরা এখানে যে ভ্যালুগুলো তৈরি করে নিলাম দুইটা অ্যারেও আমরা ডিক্লেয়ার করে নিব। একটা হচ্ছে এরর্স নামে একটা ব্ল্যাঙ্ক অ্যারে এবং আপনার মেসেজেস নামে একটা ব্ল্যাঙ্ক অ্যারে। এই দুইটা অ্যারের কাজ হবে কি আমরা একটু পর যে ভ্যালিডেশন চেক করব, ভ্যালিডেশনে যদি কোনো এরর ঘটে আমরা প্রত্যেকটা ভ্যালিডেশন এররকে এই এরর্সের মধ্যে রেখে দিব অ্যারের মধ্যে। তাহলে আমি পরবর্তীতে এই অ্যারের মধ্যে যদি চেক করি এই অ্যারের মধ্যে যদি কোনো ডাটা থাকে তার মানে কি কোনো একটা এরর ঘটছে, সো তখন আমি ইউজারকে আর রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে দিব না, আমি তাকে এই ভিউর মধ্যে HTML এর মধ্যে দেখাই দিব যে এই এররগুলো ঘটছে। আর যদি এটা ব্ল্যাঙ্ক থাকে তার মানে কি ইউজার প্রত্যেকটা জিনিস সাকসেসফুলি দিছে, কোনো ভ্যালিডেশন এরর ঘটে নাই, তখন হয়তো আমি ইউজারের ডাটাটা ডাটাবেজে ইনসার্ট করে ফেলবো এবং তাকে একটা সাকসেস মেসেজ দেখাবো। এবং সাকসেস মেসেজগুলো আমি রাখবো হচ্ছে $মেসেজের মধ্যে। এবং আমরা এতটুকু করার পর এই মেসেজগুলো যাতে আমরা আমাদের এই ফর্মের মধ্যে HTML এর মধ্যে দেখাতে পারি এটার জন্য একটু কিছু কোড লিখতে হবে আমার, ওইটা লিখে ফেলি। সেটা হচ্ছে আমি PHP কোড লিখবো এবং এখানে অ্যাকচুয়ালি আমার চেক করা লাগবে কি যে ইফ নট এমটি $errors, তার মানে হচ্ছে ডিফল্ট ভাবে তো আমি এররসটাকে এমটি রাখতেছি, এররটাতে কখন কোনো ডাটা যাচ্ছে যখন কোনো একটা এরর ঘটতেছে তখন। সো আমি এখানে চেক করব যদি কোনো এরর ঘটে তাহলে আমার কি এরর মেসেজটা এমটি
না থাকা মানে হচ্ছে এটার মধ্যে কোনো এরর আছে। এই এরর মেসেজগুলোকে আমার এখন কি করতে হবে, ইউজারকে দেখাইতে হবে। সো ইউজারকে দেখানোর জন্য আমি এখন এখানে HTML কোড লিখব। নর্মালি আমরা অ্যালার্ট বক্সের মধ্যে দেখাই, এবং এটা যেহেতু এরর মেসেজ, এটার স্টাইলিংটা আমরা করে দিই হচ্ছে অ্যালার্ট ওয়ার্নিং। এবং যেহেতু আমার এটা একটা অ্যারে, একাধিক এররও থাকতে পারে, সো ওইটাকে আমরা আবার কি অ্যারে থেকে আমরা ডাটা ইটারেট করি কি দিয়ে, ফর ইচ দিয়ে। সো আমরা এখানে ফর ইচ ব্যবহার করব। ফর ইচ এর মধ্যে আমার অ্যারে আকারে যাচ্ছে হচ্ছে এররসটা, অ্যারের জন্য ইউজ করে। হ্যাঁ, এবং এখান থেকে আমার শুধু ভ্যালুটা নিলেই হচ্ছে, এবং নেওয়ার পর ওইটাকে জাস্ট আমি একটা প্যারাগ্রাফ আকারে, জাস্ট একটা প্যারাগ্রাফের মধ্যে হয়তো শো করে দিব যে PHP echo কোনটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পিএইচপিতে আমার এটা তো একটা অ্যারের মধ্যে একাধিক ডাটা থাকে। এখন আমি যদি একটা অ্যারে থেকে ডাটা নিয়ে আসতে চাই, আমার কি ওইটার ইন্ডেক্স ধরে নিয়ে আসা লাগে না? তো নর্মালি আমি ফর বা হোয়াইল যদি ব্যবহার করতাম, আমার কি করা লাগতো, ইন্ডেক্সটার জন্য ইন্ডেক্স আমি কিভাবে বের করতে পারি একটা অ্যারের ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয়, সো ওই অ্যারের এলিমেন্ট হচ্ছে, যদি আমি চাই যে প্রত্যেকটা মেসেজ নিয়ে আসবো, আমার 0 থেকে শুরু করে কোন পর্যন্ত কন্টিনিউ করতে হবে। অ্যারেতে যতগুলো ভ্যালু আছে তার থেকে এক কম। সো যদি আমার অ্যারেতে 4টা ভ্যালু থাকে, তাহলে আমার 0 থেকে শুরু করে 4 - 1 3 পর্যন্ত কি নিয়ে আসতে হবে। বাট পিএইচপিতে ফর ইচ একটা হচ্ছে আপনার লুপ আছে এক্সট্রা, মানে স্পেশাল, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নেই। এটা সুবিধা করে কি, এটার ক্ষেত্রে আমার ওই একটা লুপের 3টা কন্ডিশন লাগে না, ইনিশিয়ালাইজার একটা যে কোথা থেকে শুরু হবে, কোন কন্ডিশন পর্যন্ত সে চলবে, আর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা। ফর ইচের সুবিধা হচ্ছে আপনার তাকে এরকম কোনো কিছু বলে দেওয়া লাগে না, তাকে জাস্ট এই অ্যারেটা পাস করলে হয় কি, সে অটোমেটিক্যালি অ্যারের মধ্যে ইটারেট করে একটার পর একটা হচ্ছে ট্রাভার্স করতে থাকে, বা একটার পর একটা ডাটা এনে আপনাকে দিতে থাকে। সো আপনার এখানে তাকে অ্যারের সাইজ কত, কোথা থেকে শুরু করতে হবে কিছু বলে দিতে হচ্ছে না। আপনি যখনই তাকে এই অ্যারেটা পাস করে দিচ্ছেন এবং অ্যাজ দিয়ে এখানে একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছেন, সে করবে কি, ওই অ্যারে থেকে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে নিয়ে এই ভ্যারিয়েবলের মধ্যে আপনাকে দিয়ে দিবে। সো আমার এই এরর অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব আমি একটার পর একটা এই ভ্যারিয়েবলের মধ্যে পেয়ে যাব, এবং এই ভ্যারিয়েবলটাকে যখন আমি প্রিন্ট করতেছি, একটার পর একটা জিনিস আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। একইভাবে এটা তো আমরা এররের জন্য করলাম, ঠিক একইভাবে আমরা এটা ওই মেসেজেসের জন্য করব। এবং মেসেজেস যেহেতু আসবে কি যখন সাকসেস ঘটবে তখন, তো এটার স্টাইলিংটা আমরা সাকসেসে করে নিলাম। মেসেজ ওকে। সো এখন আমরা ফার্স্ট একটা ভ্যালিডেশন বসাই এবং চেক করে দেখি যে আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। ফার্স্ট ভ্যালিডেশনটা আমরা করতে পারি ইউজার নেম, এবং ইউজার নেমের ক্ষেত্রে হয়তো আমরা চেক করে একটা দিয়ে দিতে পারি যে ইউজার নেম মিনিমাম 4 ক্যারেক্টার বা 5 ক্যারেক্টার এরকম কিছু একটা হবে। সো পিএইচপিতে strlen এটা নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা অ্যাকচুয়ালি রিটার্ন করে হচ্ছে আমি এটাতে অ্যারে আকারে যে স্ট্রিংটা পাস করব সেই স্ট্রিংয়ের লেন্থটা সে আমাকে রিটার্ন করবে। সো এখানে আমি চেক করতে পারি যে ইউজার নেম পাস করে দিলাম strlen ফাংশনের মাধ্যমে, সো এটার ভ্যালু যদি 5-এর কম হয়, আমি দিলাম যে মিনিমাম 4 ক্যারেক্টার হইতে হবে, 4 ক্যারেক্টার বেশি দেবে। সো 5-এর কম মানে 4 ক্যারেক্টার পর্যন্ত নেবে। সো 5-এর চেয়ে যদি কম হয় তাহলে আমি তাকে একটা এরর দেখাইতে চাই। সো তখন আমি করব কি, আমার এরর হইতে পারে ওইটা, বাট আপনার একটা লিমিটেশন আপনি দিয়ে দিতে পারেন যে আপনি কত দিতে চান। আমরা আমাদের ক্ষেত্রে চাই হ্যাঁ ওই রকম আর কি কিছু প্যাটার্ন। আমরা জাস্ট এখানে সিম্পল দেখতেছি, আপনারা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই স্টেপে হচ্ছে যত খুশি ভ্যালিডেশনের ফরম্যাট বা রুলস অ্যাড করে নিতে পারেন। সো আমরা হয়তো এখানে বলতে পারি ইউজার নেম
name must be at least 5 characters, at least 5 character না হলে সে নিচ্ছে না। তারপর আমরা ইমেলের ক্ষেত্রে চেক করতে পারি if PHP তে আপনার ইমেল ভ্যালিডেট করার জন্য রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে করা যায়। তারপর ফিল্টার ভার নামে একটা বিল্ট ইন ফাংশন আছে PHP। এই ফিল্টার ভারে আপনার একটা ভ্যারিয়েবল পাস করা লাগে, আমাদের ক্ষেত্রে ইউজার নেম, এবং আপনি এটার মধ্যে কি চেক করতে চাচ্ছেন। আপনারা যদি ফিল্টার ভারের ডকুমেন্টেশন দেখেন, এটা দিয়ে একটা ভ্যারিয়েবলের অনেক কিছু ফিল্টার করা যায় বা চেক করা যায়। আমরা চেক করব এটা হচ্ছে আপনার ইমেল কিনা, ওইটার জন্য আপনার একটা ফ্ল্যাগ আছে ফিল্টার ভ্যালিডেট ইমেল নামে, এই যে এটা। সো আমরা ফার্স্ট প্যারামিটার আকারে আমাদের ইমেল অ্যাড্রেসটা পাঠাইলাম, সেকেন্ড প্যারামিটার আকারে আমি বলে দিলাম যে হ্যাঁ এই ইমেল অ্যাড্রেসের মধ্যে সে এই ফ্ল্যাগটা বা এই রুলটা চেক করবে। সো এখানে বলা হচ্ছে ফিল্টার ভ্যালিডেট ইমেল, তার মানে সে এখন PHP আমাকে চেক করে দেখবে যে এই যে ইমেল অ্যাড্রেসে সে ভ্যালুটা দিছে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা। যদি হয় সে ট্রু রিটার্ন করবে, আর নাহলে ফলস রিটার্ন করবে। এইখানে এই যে এক্সাম্পলে বলা আছে যে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো সে যখন এটা রান করছে ইমেল অ্যাড্রেসটাকে সে দিয়ে দিছে, আর সে এটা যখন প্রোভাইড করছে এটা তো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস না বা URL না, সে তখন এটাতে ফলস রিটার্ন করছে। সো আমরা এখানে যেটা করব, যদি এটা ফলস রিটার্ন করে তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ ট্রিপল ইকুয়ালি দিয়েছি আমি। ট্রিপল ইকুয়াল PHP তে 3টা ইকুয়াল আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজেই ব্যবহার করা যায়। তো 3টা ইকুয়াল আর 2টা ইকুয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমরা 2টা ইকুয়াল টু ব্যবহার করি সে করে কি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের শুধু ভ্যালু চেক করে, ঠিক আছে। আর 3টা ইকুয়াল টু দিলে হয় কি সে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের দুইটার ভ্যালু এবং ডাটা টাইপ দুইটাই চেক করে, কারণ আপনার স্ট্রিং 16 আর নুমেরিক 16 কিন্তু সেম না। সো আপনি যখন 2টা ইকুয়াল টু ব্যবহার করবেন তখন স্ট্রিং এর 16 আর যদি আপনি এখানে নুমেরিক 16 দেন সে চেক করবে এবং দেখবে যে ভ্যালু ম্যাচ করতেছে, সে ট্রু রিটার্ন করে দিবে। বাট আপনি যদি 3টা ইকুয়াল টু দেন তখন সে দেখবে যে ভ্যালু ম্যাচ করলেও ডাটা টাইপ ম্যাচ করে নাই, তখন সে আবার ফলস দিবে। সো একবার স্ট্রিক্টভাবে চেক করার জন্য আমরা 3টা ইকুয়াল টু ব্যবহার করি। ভারডাম্প হচ্ছে PHP এর একটা বিল্ট ইন ফাংশন, যেটা একটা ভ্যারিয়েবলের পুরো ডিটেলস আপনাকে দিয়ে দেয়, ওই ভ্যারিয়েবল থেকে কি আউটপুটটা আসতেছে ওইটা। সো এখানে আমরা তাহলে তখন তাকে বলতে পারি যদি ফলস রিটার্ন করে যে ইমেল মাস্ট বি এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও আমরা এরকম একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে মিনিমাম একটা পাসওয়ার্ড লেন্থ হয়তো 5 ক্যারেক্টার বা 6 ক্যারেক্টারের, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে 6 ক্যারেক্টারের কম হচ্ছে আপনার নেয় না। সো আমরা এখানে বলে দিই 7 এর চেয়ে যদি কম হয়, তো এই ক্ষেত্রে হ্যাঁ ওগুলোর জন্য আপনার হচ্ছে যে ওই PHP লজিকগুলো হচ্ছে এখানে বসায় নিতে হবে। যে তখন করতে হবে কি ইউজারের কাছ থেকে যে আপনি স্ট্রিংটা নিচ্ছেন প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে নিতে হবে এবং ওই ক্যারেক্টারের মধ্যে আপনার কাউন্ট করা লাগবে কয়টা লোয়ার কেস আছে, কয়টা আপার কেস আছে, কয়টা নুমেরিক আছে, ওই অনুযায়ী আপনাকে তখন লজিক বসায় নিতে হবে। লিস্ট 6 ক্যারেক্টারস, তাহলে আমাদের এররগুলা হলো। আর যদি ইফ এমটি এররস, এবং এগুলো ভ্যালিডেশনের পর যখন আমরা চেক করতেছি তখন কি চেক করতেছি, যদি এররসটা এমটি থাকে, এই কয়টা স্টেপ পার করার পরও যদি এররসটা এমটি থাকে তার মানে কি ইউজার সবগুলো জিনিস সাকসেসফুলি বা ভ্যালিডেশন পাস করেছে, যেভাবে ভ্যালু দেওয়া দরকার সেভাবে সে দিছে। এই পোর্শনে এসে তাহলে আমরা হচ্ছে ডেটাবেসে ডাটাটা ইনসার্ট করব। বাট তার আগে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এই এররসগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। রেজিস্ট্রেশন পেজে কাজ করতেছি, আমি সাবমিট করি, সে আমাকে বলে দিচ্ছে যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। আমি এখন 6 ক্যারেক্টারের একটা ডাটা দিয়ে দিলাম,
বাট ইমেল বা পাসওয়ার্ডে কোনো ভ্যালু দিলাম না, সে তখন আবার আমাকে বলে দিচ্ছে শুধু ইমেল আর পাসওয়ার্ডটা ভ্যালিড হইতে হবে। আমি ধরেন এখানে একটা ভ্যালু দিলাম। আচ্ছা, এটা আবার আমরা যেহেতু HTML এ হচ্ছে ইমেল টাইপ বলে দিচ্ছি, সে ইমেলই নিবে। সো এখানে আমাদের ক্লায়েন্ট সাইড প্লাস হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড সাইড দুই সাইডের ভ্যালিডেশনই হয়ে যাচ্ছে। আপনি যদি ক্লায়েন্ট সাইড থেকে ভ্যালিডেশনটাকে আরেকটু স্ট্রিক্ট করতে চান তাহলে এখানে আরেকটা জিনিস করে দিতে পারেন। ইউজার নেম তো তাকে সবসময় মাস্ট দেওয়া লাগবে, সেটাকে রিকোয়ার্ড করে দিতে পারেন, তাহলে সে ব্ল্যাঙ্ক ডাটা দিয়ে সাবমিটই করতে পারবেন না। ইউজার নেমের এই পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, সে কোনো ডাটা না দিয়ে এখানে সাবমিটই করতে পারবে না। ঠিক আছে, সো এখন যদি আমি সাবমিট করতে চাই যে ভ্যালু না দিলে দিবে না। সো আমাদের অ্যাপ্লিকেশনটা এখন ক্লায়েন্ট সাইড থেকেও প্রপারলি ভ্যালিডেশন হচ্ছে, প্লাস সার্ভার সাইডে তো ভ্যালিডেশন অলওয়েজ আমার থাকবেই। সো এখন আসি, ইউজারের কাছ থেকে আমি ডাটা পেলাম, এই ডাটাটা এখন আমার কি ডাটাবেজে ইনসার্ট করতে হবে। সো এটার জন্য এখন আমাকে SQL কোয়েরি লেখা লাগবে। আমরা অলরেডি এখানে যে কানেকশন.php ফাইলটা তৈরি করছি, এখান থেকে আমি ডাটাবেজের কানেকশনটা পেয়ে যাচ্ছি কই $কানেকশন ভ্যারিয়েবলের মধ্যে। কারণ এই যে আমার কানেকশনের মধ্যে এই যে আমার যে কানেকশনটা তৈরি হয়েছে, এই কানেকশনটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছি না, আর কানেকশনটাকে তো আমার ভ্যারিয়েবলের মধ্যেই রাখতে হবে। এই ভ্যারিয়েবলের উপরেই তো আমি এখন বিভিন্ন মেথড কল করে এই রিলেটেড কাজটা করব। সো কানেকশনের মধ্যে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, আমার কুইরিটা লিখতে হবে। এখন ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য SQL এ আপনার ইনসার্ট ইনটু নামে ইনসার্ট কুইরি আছে, ওইটা লিখতে হয়। তো আমরা নর্মালি কুইরি ডিরেক্টলি এইভাবে কুইরি নামে একটা মেথড আছে, ওইটার মধ্যেই লিখে দিতে পারি। কিন্তু এইভাবে যদি আমরা লিখে দেই না থাকে, রাইট, যদি এরর না থাকে তখন এইভাবে লিখে দিতে পারি, কিন্তু আমরা এইভাবে লিখবো না। এইভাবে লিখলে হয় কি, আমরা এখানে যে কুইরিটা দিব সেম এই কুইরিটাই এক্সিকিউট হয়। সো এখানে অসুবিধা হয় কি, ওই যে আপনার SQL ইনজেকশনের চান্স থেকে যায়, যে এই কুইরির মধ্যেই নর্মালি একটা ইনসার্টের কুইরি কীরকম, আগে কুইরিটা লিখে আমরা ইনসার্ট ইনটু আমাদের টেবিলের নাম, আমাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিনস, তারপর আমার এই কলামের নামগুলো দেওয়া লাগে, কী কী ভ্যালু আমি ইনসার্ট করতে চাই, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং অ্যাক্টিভেশন টোকেন। অ্যাক্টিভেশন টোকেনটা আমরা এখনো জেনারেট করি নাই, একটু পরে জেনারেট করবো। এবং কলামের নামগুলো বলার পর ভ্যালু এই কিওয়ার্ড ব্যবহার করে আবার সেম অর্ডারে আমি এখানে যেভাবে কলামের নামের অর্ডারগুলো দিচ্ছি ঠিক সেম নামে আমার ভ্যালুগুলো পাস করা লাগে। তো আমাদের ক্ষেত্রে হয়তো ভ্যালুগুলো কীভাবে আসতো, $ইউজার নেম, $ইমেল, রাইট, এরকম ভাবে আসবে। বাট এইভাবে কুইরি লেখা সেফ না। এর কারণ হচ্ছে আমি যে এখানে কুইরিটা লিখলাম এই জায়গাটাতে ইউজার আমাকে ঠিক যেই ডাটা দিচ্ছে ওই ডাটাটা আমি পাস করে দিচ্ছি। তো সো ইউজার যদি এমন কোনো ডাটা দেয় যেটা একটা SQL কুইরিকে মডিফাই করে ফেলতে পারে, তাহলে কিন্তু ওই কোডটাও এখানে রান হয়ে যাবে, যার ফলে আমার এই কুইরিটা ইউজার যেভাবে চায় সেভাবে মডিফিকেশন হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে আপনার SQL ইনজেকশন। তো আমরা বলছিলাম যে আমরা কেন PDO ইউজ করব, কারণ PDOতে বিল্ট ইন কিছু ফাংশনালিটি আছে যেটা দিয়ে আমরা এই SQL ইনজেকশনটাকে প্রোটেক্ট করতে পারি বা পুরো ব্যাপারটাকে সিকিউর করে ফেলতে পারি। তো ওইটা করার জন্য আমাদেরকে এই কুইরির জায়গায় প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। আমরা কুইরির জায়গায় তখন রান করব হচ্ছে প্রিপেয়ার নামে একটা মেথড আছে এইটা, এবং আমরা সেমভাবেই কুইরিটা লিখবো কিছুটা, বাট একটু ডিফারেন্স, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে কুইরিটা লেখার পর আমি এখানে যে ডিরেক্টলি ভ্যালুগুলো পাস করে দিচ্ছিলাম এইভাবে ভ্যালুগুলো পাস করব না, ওই ভ্যালুর জায়গায় এখানে আমি প্লেস হোল্ডার পাস করব। এখন আমরা যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লিখি এটাতে আবার প্লেস হোল্ডার দুইভাবে পাস করা যায়, একটাকে বলে হচ্ছে আপনার আননেম প্লেস হোল্ডার আর একটাকে বলে হচ্ছে নেম প্লেস হোল্ডার। আননেম প্লেস হোল্ডার কী হয়, এখানে আমার কয়টা ডাটা আছে, 1টা 2টা 3টা 4টা, যেহেতু এটা আননেম তার মানে বুঝে যাচ্ছে এটা কোনো নাম থাকবে না। সো তখন আমরা এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে এভাবে পাস করতে পারি, ঠিক আছে। বাট এইভাবে পাস করলে
দেন এটা তো আমার জন্য একটা প্লেস হোল্ডার ছিল, এই কুইরিটাকে আমার এটাকে বলা একটা স্টেটমেন্ট। আমি এখানে একটা এসকিউএল এর স্টেটমেন্ট তৈরি করলাম। এখন এই স্টেটমেন্টের মধ্যে আমি বাইন্ড ভ্যালু নামে একটা কমান্ড আছে, এটার মধ্যে বলতেছি বাইন্ড ভ্যালুর কাজ হচ্ছে এই যে আমি প্লেস হোল্ডার তৈরি করলাম, আমি তো প্লেস হোল্ডার বা একটা প্লেস হোল্ডার পাঠাইছি, কোনো ভ্যালু পাঠাইনি। এখন আমি কি কোনটার সাথে কি ভ্যালু যাবে ওইটা আমি এই বাইন্ড ভ্যালুর মাধ্যমে বলে দিতে পারি। ঠিক আছে, তো আমরা আননেম প্লেস হোল্ডার ব্যবহার করব না। আননেম প্লেস হোল্ডার হলে আপনার ভ্যালুগুলো পাস করা লাগে হচ্ছে এইভাবে, এখানে যদি আপনি 0 1 2 3 এইভাবে ইন্ডেক্স আকারে ধরেন বা এই সিকোয়েন্সটা ধরেন এটার সাথে মিল রেখে, তাহলে আমার কি ফার্স্ট ইউজার নেম পাঠাইতে হবে, তারপর ইমেল পাঠাইতে হবে, তারপর পাসওয়ার্ড পাঠাইতে হবে, তারপর অ্যাক্টিভেশন টোকেন পাঠাইতে হবে। সো এই পুরো সিকোয়েন্সটা ধরে আমার এখানে ডাটাগুলো আনতে হবে। তখন একটা অ্যারে আকারে ইউজার নেম ডলার এরপর ইমেল এরকম আর কি। বাট এটা একটু হচ্ছে যে আপনার কষ্ট, যে সব সময় যদি অনেকগুলো কলাম থাকে আপনার সিকোয়েন্স মনে নাও থাকতে পারে। সো এটার জন্য আমরা যেটা করি সব সময় আপনার নেমড প্লেস হোল্ডার ব্যবহার করি। নেম প্লেস হোল্ডার কিভাবে দেয়, কোলন দিয়ে আপনি এটার কি নাম দিতে চান। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে কোলন দিয়ে আমার এই কলামের নাম যেটা ওইটাই ব্যবহার করা। তো দেখাচ্ছি এখানে ব্যবহার করলে সুবিধা হচ্ছে, এরপর আমি যখন হচ্ছে ভ্যালুগুলোকে বাইন্ড করতে যাব এক একটা প্লেস হোল্ডারের জন্য, আমি নাম ধরে বাইন্ড করতে পারতেছি। আমি ইউজার নেমের জন্য আমার কোন ভ্যালুটা বাইন্ড করতে চাই, ইউজার নেম। বাইন্ডের কাজটা হচ্ছে আমরা যখন এইভাবে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লিখে আপনার এসকিউএল কুইরিটা সিকিউর হচ্ছে, তার কারণ হচ্ছে সে এই স্টেটমেন্টটাকে কুইরিটাকে আগে পাঠিয়ে দিচ্ছে মাইএসকিউএল এর কাছে। ঠিক আছে, মাইএসকিউএল এর কাছে যখন সে পাঠিয়ে দিচ্ছে, মাইএসকিউএল প্লেস হোল্ডার পাচ্ছে বা রেফারেন্স পাচ্ছে, সে ডিরেক্টলি ভ্যালুগুলো পাচ্ছে না। পরবর্তীতে আমি তাকে বলে দিচ্ছি এই যে তোমাকে আমি ইউজার নেমের একটা রেফারেন্স পাঠাইলাম, ইমেলের একটা রেফারেন্স পাঠাইলাম, অ্যাকচুয়ালি এই ইউজার নেমের জায়গায় তুমি এই ভ্যালুটা ব্যবহার করবা, তুমি ইমেলের জায়গায় এই ভ্যালুটা ব্যবহার করবা। সে এই ভ্যালুগুলোকে পরবর্তীতে ইনকোড করে পাঠাচ্ছে, যার ফলে হচ্ছে কি এসকিউএল ইনজেকশনের আর আপনার অসুবিধা যে চান্সটা থাকে ওটা থাকতেছে না, কারণ সে কুইরি পাচ্ছে এক জায়গায়, ভ্যালু পাচ্ছে আরেক জায়গায়, এবং ভ্যালুটা যখন তার কাছে যাচ্ছে এটা অলরেডি হচ্ছে ফরম্যাট হয়ে ইনকোডেড ভাবে যাচ্ছে। সো ইউজার যদি এখানে ওই এসকিউএল কুইরি হওয়ার মতো কোনো ইনপুটও দিয়ে থাকে ওইটা আর ওইখানে যে কাজ করতেছে না। আর আমি যে প্লেস হোল্ডারগুলো তৈরি করতেছি, এই প্লেস হোল্ডারের কোনটাতে কোন ভ্যালু যাবে ওইটা আমি এখানে বলে দিচ্ছি। এর আগে কি আমার আননেমড ব্যবহার করলে যেটা হইতো ওই সিকোয়েন্স ধরে ঠিক রেখে বলে দেওয়া লাগতো, আর এখানে আমার নেম প্লেস হোল্ডার ব্যবহার করলে সুবিধা হচ্ছে আমার সিকোয়েন্স মনে রাখা লাগতেছে না, জাস্ট নাম ধরে আমি দিয়ে দিতে পারতেছি, কারণ নাম ধরে মনে রাখা হচ্ছে আপনার জন্য ইজি। সো তখন আপনি এবং অ্যাক্টিভেশন টোকেন পাস করে দিচ্ছেন, এবং এখন এই প্লেস হোল্ডারগুলোর কোনটাতে আপনি কোন ভ্যালু পাস করতে চান এটা এখন আমি এখানে বলে দিচ্ছি এই বাইন্ড ভ্যালু দিয়ে। এখন আপনার যদি একটু আগে পরেও করেন কোনো সমস্যা নাই, কারণ আপনি তো এখানে স্পেসিফিকভাবে সে নাম ধরেই পেয়ে যাবে। সে যখন দেখবে যে এখানে পাসওয়ার্ডের কোন ভ্যালুটা ইনসার্ট করতে হবে, সে এই পাসওয়ার্ডের নেম ধরেই এই ভ্যালুটা নিয়ে নিতে পারতেছে। তো এরকমভাবে আমরা ইউজার নেম নিলাম, ইমেল নিলাম আর পাসওয়ার্ড নিলাম, আর আমার আরেকটা বাকি রইল কি অ্যাক্টিভেশন টোকেন। অ্যাক্টিভেশন টোকেনটা আমরা এখনো জেনারেট করি নাই, আমরা এরর হলে এই জায়গাটায় একটা অ্যাক্টিভেশন টোকেন জেনারেট করতে পারি। অ্যাক্টিভেশন টোকেন হিসেবে আমরা জাস্ট একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করে নিব, $অ্যাক্টিভেশন টোকেন। অ্যাক্টিভেশন টোকেন হিসেবে আমরা ধরেন একটা হ্যাশ তৈরি করতে পারি শাওয়ান দিয়ে, যেটাতে হয়তো আমরা কারেন্ট টাইম স্ট্যাম্পটা পাস করতে পারি, ইউজারের ইমেল অ্যাড্রেসটা ইউনিক হওয়ার চান্স বেশি এটা পাস করতে পারি, এবং ইউজার পাসওয়ার্ডও পাস করতে পারি। আচ্ছা, অ্যাক্টিভেশন টোকেনটা ইউজ করতেছি এই কারণে যে একজন ইউজার যখন রেজিস্ট্রেশন করতেছে, বা আমাদের ক্ষেত্রে এখন অ্যাডমিন আর কি,
আমরা চাই যে একজন অ্যাডমিন রেজিস্ট্রেশন করার সাথে সাথেই অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পাবে না, ডিফল্টভাবে তার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ থাকবে। আপনারা হয়তো অনেক সিস্টেমেই দেখছেন যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয় না। আপনার ইমেইলে একটা লিঙ্ক চায়, যে ইমেইলে হচ্ছে ইউনিক একটা কিছু কি থাকে, আপনি ওই লিঙ্কে ক্লিক করলে দেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়। সো ওই ইমেলটা যে পাঠানো হয়, ওই ইমেলটা যদি খেয়াল করে দেখেন যে লিঙ্কটাতে কিছু ইউনিক একটা স্ট্রিংয়ের মতো থাকে, এই স্ট্রিংটাই হচ্ছে একটা টোকেন। এই টোকেন দিয়ে আইডেন্টিফাই করা হয় যে কোন ইউজার হচ্ছে যে ওই লিঙ্কে ক্লিক করছে, এবং যে ইউজারটা ক্লিক করলো ওই টোকেন ধরে ওই ইউজারটাকে ধরে এনে ওই ইউজারটার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করা হয়। সো আমরাও যেহেতু সেম একটা প্রসেস রাখতেছি, আমাদেরও একটা অ্যাক্টিভেশন টোকেন রেজিস্ট্রেশনের সময় জেনারেট করতেছি, এবং জেনারেট করে আমরা করব কি, এই অ্যাক্টিভেশন টোকেনটা ওই ইউজারের জন্য তো যে আমরা একটা কলাম রাখছি ওইখানে ইনসার্ট করে দিব, আর এই টোকেনটা দিয়ে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক আমরা জেনারেট করে ইমেলে পাঠিয়ে দিব। সো ইউজার যখন ওই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসবে, আমরা তো ইউআরএল থেকে টোকেনটা পাচ্ছি, টোকেনটা ধরে এখন আমরা ডাটাবেজে কুইরি চালাবো যে এই টোকেনটা কোন ইউজারের জন্য আছে। সো আমরা যে ইউজারটাকে পাবো, টোকেন যদি ম্যাচ করে কোনো রোয়ের সাথে, তাহলে ওই ইউজারটাকে আমরা অ্যাক্টিভ করে দিব, আর যদি টোকেন ম্যাচ না করে তাহলে আমরা ইউজারকে জানাই দিব যে এটা ইনভ্যালিড টোকেন, ওইটার জন্য ব্যবহার করতেছি। সো এখানে আমরা চাইলে যে একটা টাইম স্ট্যাম্প, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে করে ফেলতে পারি। এটা অবশ্য নির্ভর করতেছে যার যার পার্সোনাল প্রেফারেন্সের উপর, আপনি কিভাবে টোকেনটা জেনারেট করবেন, নিজস্ব অ্যালগোরিদম বা কী কী ডাটা দিয়ে করবেন, এটা আপনার উপর। এটা আমরা এখানে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেখতেছি, এবং অ্যাক্টিভেশন টোকেনটাও ইনসার্ট হয়ে যাচ্ছে, এবং এই পুরো প্রসেস এবং এই বাইন্ড করার পরে, আচ্ছা আমাদের অ্যাক্টিভেশন টোকেনটা বাইন্ড করা হয় নাই, এটা বাইন্ড করার পরে আমাদেরকে যেটা করতে হবে, কুইরিটা এখন আমাদের রেডি হলো। এখন আমাদেরকে স্টেটমেন্টের মধ্যে এক্সিকিউট নামে একটা মেথড আছে, এটা রান করতে হবে। যখন আমরা এক্সিকিউট রান করলাম তখন হচ্ছে আপনার এই কুইরিটা রান হয়ে যাবে। ফার্স্টে আমরা যদি আবার একটু এই স্টেপগুলো বলি কি করলাম, ফার্স্টে আমরা কুইরির স্টেটমেন্টটা তৈরি করলাম যে কি কুইরি ঘটবে, তারপর আমি করলাম কি, এবং কুইরিটা করার সময় আমি বলে দিলাম যে এটার সাথে আমার কি কি ডাটা পাঠাইতে হবে, ওগুলোর জন্য আমি প্লেস হোল্ডার তৈরি করে স্টেটমেন্টটা তৈরি করে ফেললাম। তারপর আমার করতে হলো কি, যেই ডাটা পাঠাইতে হবে, যে প্লেস হোল্ডারগুলো ছিল, ওই প্লেস হোল্ডারের কোনটার জন্য আমি কোন ভ্যালু পাঠাবো ওইটা আমি এখানে বলে দিলাম। দেন আমি যখন এক্সিকিউট রান করতেছি, এখন অ্যাকচুয়ালি আমার স্টেটমেন্টটা বা কুইরিটা রান হবে, এবং রান হওয়ার পর যদি এই স্টেটমেন্টের মধ্যে রো কাউন্ট করব, রো কাউন্ট নামে একটা মেথড আছে, এটা যদি 1 রিটার্ন করে তাহলে বুঝতে হবে আমাদের কুইরিটা সাকসেসফুলি রান হয়েছে। ওই আমরা আপডেট করি বা ইনসার্ট করি, যেই কুইরি রান করি না কেন, আমাদের এই স্টেটমেন্টের উপর রো কাউন্ট রান করলে সে যদি কোনো কারণে এই দেখা গেল যে এই কুইরিটা ফেল করছে, ভ্যালিডেশন এরর ছিল, সে অ্যাকচুয়ালি সাকসেস হয় না এই কুইরিটা রান করতে, তাহলে সে 0 রিটার্ন করবে। আর সে যখনই হচ্ছে এই কুইরিটা রান করতে পারবে সে 1 রিটার্ন করবে। সো আমরা এখানে যদি 1 পাই তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই কুইরিটা রান হয়ে আমাদের ডাটাটা ডাটাবেজে ইনসার্ট হয়েছে, এবং তখন আমি অ্যাকচুয়ালি ইউজারকে সাকসেস মেসেজ দেখানোর জন্য আমরা আবার একটা অ্যারে রাখছিলাম না, মেসেজেস, এটার মধ্যে তখন আমরা মেসেজ দেখাই দিতে পারি যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে প্রথমে সে ডাটা ফর্ম সাবমিট করছে কিনা এটা চেক করলাম, ডাটা নিলাম, ডাটাগুলো একটু আমাদের স্যানিটাইজ করে নিলাম, আমাদের এরর ভ্যালিডেশন বসাইলাম, যদি কোনো এরর না ঘটে তখন আমরা অ্যাক্টিভেশন টোকেন জেনারেট করলাম এবং কুইরি রান করে আমাদের ডাটাবেজে ইনসার্ট করলাম, এবং এটা যদি সাকসেসফুলি হয়ে থাকে আমরা ইউজারকে একটা মেসেজে দেখাচ্ছি যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমরা তাহলে এতটুকু এখন চেক করে দেখি যে ঠিক মতো কাজ করতেছে কিনা। ডাটাবেজ মেল দিলাম এবং পাসওয়ার্ড রেজিস্টারে ক্লিক করি। আচ্ছা পাসওয়ার্ড বলছে মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। আচ্ছা
6 ক্যারেক্টার দেই নেই, সেখানে একটা দিলেই হলো। আচ্ছা, পাসওয়ার্ডের ক্ষেত্রে কি আমি বেশি 7-এর কম বলেছি, এটা অ্যাকচুয়ালি হবে 6-এর কম হবে, ঠিক আছে। আমি রেজিস্টার বাটন ক্লিক করি, রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। আমরা এখন যদি আমাদের ডেটাবেসটা চেক করে দেখি, ইউজার টেবিলে যে অ্যাডমিন টেবিলে কাজ করতেছে, আমরা অ্যাডমিন টেবিলে যদি যাই, এই আমরা দেখতে পারতেছি আমাদের ইউজার নেম তৈরি হয়েছে, পাসওয়ার্ড তৈরি হয়েছে, ইমেল অ্যাড্রেস যা দেখতে আসছে ডিফল্টভাবে অ্যাক্টিভেশন টোকেনটা। বাট এখানে এই যে একটা জিনিস আমরা করি নাই, সেটা হচ্ছে পাসওয়ার্ড ইউজার যা ইনপুট দিছে ওইভাবেই প্লেন টেক্সট আকারে আমরা ডেটাবেসে রেখে দিয়েছি, যেটা কোনোভাবেই এটা করা যাবে না। কারণ তাইলে হবে কি, আমাদের ডেটাবেস চুরি হলেই বা একটা ওপেন করলেই একজনের পাসওয়ার্ড আপনি দেখে নিতে পারতেছেন, যেটা কোনোদিনই করা যাবে না। তো ওইটার জন্য আমরা যেটা করব, পিএইচপিতে আগে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের হচ্ছে অ্যালগোরিদম তৈরি করে পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করে রাখতে পারতেন। তো আগে যে জিনিসগুলো হয়তো 5-6 বছর আগে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো, সেটা হলো যে MD5 নামে পিএইচপিতে একটা বিল্ট ইন ফাংশন আছে। এটা করে কি, প্রত্যেকটা ডাটার একটা, এই যে যেরকম আমার একটা অ্যাক্টিভেশন টোকেন জেনারেট হলো না, এরকম একটা হ্যাশ জেনারেট করে। তারপর SHA1 SHA1 নামেও একটা ফাংশন আছে, সেও এই যে আমরা তো SHA1 ব্যবহার করেই হচ্ছে আপনার এটা জেনারেট করলাম। বাট দেখা গেছে কি যে এই MD5 SHA1 এগুলো হচ্ছে ব্রেক হয়ে গেছে, যে কিছু সিস্টেম আছে ওগুলো দিয়ে ট্রাই করলে এইগুলো আপনার ব্রেক করে ফেলা যায়। এর কারণ হচ্ছে যে আপনার একটা স্ট্রিংয়ের SHA1 আর MD5 সবসময় সেম। সো হ্যাকাররা করছে কি, তারা বিভিন্ন স্ট্রিংয়ের হচ্ছে MD5 জেনারেট করতে করতে ডাটাবেস বানাইছে। সো তারা যখন দেখছে যে একটা ডাটাবেস যে হ্যাক করে ফেললো, তারা তো এই স্ট্রিংটা পাইলো, সেই স্ট্রিংটা দিয়ে তাদের ডাটাবেসে কুইরি করে দেখে যে এই হ্যাশের জন্য কোন স্ট্রিংটা পাইলেই তো সে পাসওয়ার্ডটা পেয়ে গেল আর কি। ওইটাকে রেইনবো টেবল বলে আর কি। ওইটা দিয়ে আপনার হচ্ছে 3-4 বছর আগে হচ্ছে হ্যাক ওই আপনার MD5টা ব্রেক হয়েছিল, আর SHA1টা গুগল নিজেরা ব্রেক করছে কিছুদিন আগে। ওইটা ওরা হচ্ছে 5 না 6 বছর ধরে একটা কম্পিউটারে হচ্ছে রান করে রাখছিল, ওইটা দিয়ে করছে আর কি। SHA1 পলিউশন লিখে সার্চ দিলে পাবেন আর কি। সো এই কারণে ওইটা ব্যবহার করা হয় না, খুব কম ব্যবহার করা হয়। পিএইচপিতে আপনার বর্তমানে ওদের বিল্ট ইন পিএইচপি কোর্স থেকে 5.6 এর পরে পাসওয়ার্ড হ্যাশ আর পাসওয়ার্ড ভেরিফাই নামে বিল্ট ইন ফাংশন দিয়ে দিছে, যেটা ব্যবহার করে বলছে যে রেকমেন্ড করে দিছে আপনারা এই দুইটা ফাংশন ব্যবহার করে পাসওয়ার্ড হ্যাশ করবেন, পাসওয়ার্ড আন্ডারস্কোর হ্যাশ এটা ব্যবহার করবে। আর আপনার যখন চেক করা দরকার হবে তখন আপনি পাসওয়ার্ড আন্ডারস্কোর ভেরিফাই ওইটা ব্যবহার করবেন। সো এটা মোটামুটি যেহেতু পিএইচপির বিল্ট ইন, এটা হচ্ছে অনেকখানি সিকিউরড, কারণ এটা তো কোনো ইনক্রিপশন, এটা পুরোপুরি ইনক্রিপশন আর কি। আর আমরা আগে যেটা ওই SHA1 MD5 ছিল, ওইটা ছিল হ্যাশ। কারণ এখন 1 2 3 4 5 এই পাসওয়ার্ডের জন্য আমি এখন হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ দিয়ে তৈরি করলে যেটা হবে, একটু পরে যদি আপনি করেন ওইটা ডিফারেন্ট হবে। সো একই স্ট্রিংয়ের জন্য ডিফারেন্ট টাইপের হ্যাশ জেনারেট হয়। সো ওইটা প্রেডিক্ট করা আপনার খুবই টাফ। সো আমরা ওই পাসওয়ার্ড হ্যাশ ব্যবহার করে হচ্ছে পাসওয়ার্ডটাকে ডিক্রিপ্ট করব। সো এখানে আমাদের স্ট্রিম করার পর যে পাসওয়ার্ডটা পাচ্ছি, এটাকে আমরা পাসওয়ার্ড হ্যাশ দিয়ে পাসওয়ার্ড আন্ডারস্কোর হ্যাশ ভেরিফাইটা আমরা যখন লগইন ব্যবহার করব তখন দেখব। ভেরিফাইয়ের কাজ হচ্ছে, যেহেতু এটা হ্যাশ, এটা তো প্রত্যেকবার যখন হচ্ছে আপনার প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য ডিফারেন্ট হয়। সো আমি এখন জেনারেট করতেছি SHA1 দিয়ে, কি হতো, আমি এখন একটা স্ট্রিংয়ের জন্য যেটা জেনারেট করতেছি পরবর্তীতে ওই স্ট্রিংয়ের জন্য সেম হবে। সো তখন আমি কি হতো, SHA1 কল করেই ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে SHA1 রান করে ডাটাবেসের সাথে চেক করলেই হয়ে যেত। এখন ব্যাপারটা দাঁড়াইছে কি, আমি পাসওয়ার্ড হ্যাশ রান করে এটাকে হচ্ছে হ্যাশ করে ডাটাবেসে রেখে দিলাম। পরবর্তীতে আপনি আবার যখন পাসওয়ার্ডটা আমাকে দিচ্ছেন, সেম পাসওয়ার্ডের মধ্যে যদি আমি পাসওয়ার্ড হ্যাশ রান করি, এটা তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আমি তো হচ্ছে ম্যাচ করতে পারবো না। সো ওইটার জন্য আলাদাভাবে পিএইচপি যে পাসওয়ার্ড আন্ডারস্কোর ভেরিফাই দিয়ে দিচ্ছে।
ভেরিফাই করে সে দিয়ে দেয়। সো ওইটা আমরা হচ্ছে আবার লগ ইন স্টেজে যখন কাজ করব তখন দেখব। সো আমরা আমাদের এই টেবিলটাকে আবার একটু ট্রাঙ্কেট করে ফেলবো। একটা ডাটা ইনসার্ট করছি তো ডাটাটা রিমুভ করে দিই। রেজিস্ট্রেশন পেজের কাজ কেমন শেষ? এখন একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে ইমেল ভেরিফিকেশনটা যে পাঠাবো ওইটা আমরা করিনি, ওইটা করব। তো আমরা এখন কুইকলি তাহলে ইমেল ভেরিফিকেশনের কাজটা করে ফেলি। ওইটার জন্য যেটা করব, পিএইচপিতে ইমেল নিয়ে কাজ করার জন্য ফার্স্ট পিএইচপির বিল্ট ইন একটা মেইল নামে ফাংশন আছে, বাট ওইটা খুব একটা ব্যবহার করা হয় না, কারণ ওইটাতে আপনার হচ্ছে ওই কি বলে যে কন্ট্রোল খুবই কম, এবং ওইটার জন্য আপনার পিসির মধ্যেই একটা মেইল সার্ভার সেট আপ থাকা লাগে, তাছাড়া সে মেইল পাঠাইতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় এসএমটিপি ব্যবহার করে হচ্ছে আমরা মেইল পাঠাই। এসএমটিপির ফুল ফর্ম হচ্ছে আপনার সেন্ড মেইল ট্রান্সফার প্রোটোকল। মেইল ট্রান্সফার করার জন্য একটা প্রোটোকল এবং একটা সার্ভার আর কি। আমরা যেমন ডাটা স্টোর করার জন্য মাইস্কেল ব্যবহার করি, ওই রকম ডাটা পাঠানোর জন্য ওই রকম মেইল সার্ভার লাগে আর কি। সো এরকম পিএইচপিতে মেইল পাঠানোর জন্য সবচেয়ে পপুলার যে মেইলার সার্ভিস আছে সেটা হচ্ছে পিএইচপি মেইলার। পিএইচপি মেইলার হচ্ছে আপনার মেইল পাঠানোর জন্য পিএইচপির হচ্ছে সবচেয়ে পপুলার একটা মেইল সার্ভিস। দেখতে পাচ্ছেন এটা প্রায় 8912টা হচ্ছে স্টার আর কি, অনেক বছরের পুরাতন এটা। তো আমরা এটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমরা এই যে কম্পোজার ব্যবহার করে এটাকে ইনস্টল করি। তো কম্পোজার সম্পর্কে আপনারা কেউ শুনছেন আগে? শোনেন নাই? শোনার কথা, ঠিক আছে। ওইটার এক্সাম্পল দিয়ে বলি, যেটা হচ্ছে এই যে আমরা এখন পর্যন্ত কাজ করলাম আমাদের থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করতে হয় না, বাট এখন আমরা দেখতেছি কি যে এই যে আমাদের মেইল পাঠানোর কাজের জন্য একটা থার্ড পার্টি প্যাকেজ বা লাইব্রেরি ব্যবহার করতে হচ্ছে। তারপর আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব তখনও হয়তো দেখা যাবে যে ইমেজকে চেঞ্জ করার জন্য, ইমেজে কোনো প্রকার মডিফিকেশন করার জন্য আমাদের থার্ড পার্টি কোনো একটা প্যাকেজ বা লাইব্রেরি ব্যবহার করতে হবে। সো 3-4 বছর বা 5 বছর আগেও হয়তো কি আমরা এইসব লাইব্রেরিগুলো ব্যবহার করতাম কিভাবে, যে লাইব্রেরিগুলো থাকতো, আমরা লাইব্রেরিগুলোর ফাইল হয়তো জিপ আকারে ডাউনলোড করে নিতাম, ডাউনলোড করে ফাইলগুলোকে আমাদের প্রজেক্টের মধ্যে আনতাম। দেন ওইটার মধ্যে থেকে যেই ক্লাসটা আমার ব্যবহার করা লাগতো বা যেই ফাইলটা ব্যবহার করা লাগতো আমরা ঠিক এইভাবে যেমন এই যে কানেকশন ফাইলটা ইনক্লুড করে নিছি, রিকোয়ার করে নিছি, ওইভাবে রিকোয়ার করে নেওয়া লাগতো। সো ওইটা করতে যে প্রবলেমগুলো দেখা যেত, ফার্স্ট হচ্ছে আপনার প্রজেক্টে যদি 10টা 15টা বা আরো বেশি হচ্ছে লাগে, লাইব্রেরি লাগে, ম্যানুয়ালি প্রত্যেকটা ডাউনলোড করা, ডাউনলোড করে আপনার প্রজেক্টে ইনক্লুড করা, তারপর আবার আপনার মনে রাখতে হবে যে কোন জায়গায় আপনার এটা ব্যবহৃত হচ্ছে, ওই জায়গায় আবার আপনার ওই প্যাকেজের ফাইলটাকে ইনক্লুড করতে হবে। পুরো ব্যাপারটা ছিল অনেক ঝামেলার আর কি। তারপর আবার যেটা ঝামেলা ছিল, যেহেতু এটা একটা ওপেন সোর্স স্ক্রিপ্ট, আমি আজকে ধরেন যে পিএইচপি মেইলার ডাউনলোড করলাম, 2 দিন পর এটার নতুন একটা আপডেট আসলো, আপডেট আসতেই পারে, হয়তো এই ভার্সনে কোনো একটা বাগ ছিল, কোনো একটা সিকিউরিটি ইস্যু ছিল, সে ওইটাকে ফিক্স করলো। সো আমার আবার করতে হইতো কি, আবার এসে পুরো ফাইলটা ডাউনলোড করে আমার প্রজেক্টে এনে রিপ্লেস করা লাগতো। এটা কি অনেক টাইম কনজিউমিং ছিল, ডেভেলপারদের জন্য হচ্ছে টাফ। আপনি আপনার প্রজেক্টে কাজ করতেছেন, আপনি হয়তো একটা ভার্সন নামাইছেন, এখন আরেকজনকে যখন দিয়ে দিচ্ছেন সে ডাউনলোড করে যদি আরেকটা ভার্সন নামাই ফেলে, কে কোন ভার্সন ইউজ করতেছে এটাও জানা সম্ভব ছিল না। তো এটার জন্য আপনার কম্পোজার তৈরি করা হয়। কম্পোজারকে বলা হয় পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। এটাকে ডিপেন্ডেন্সি ম্যানেজার বলা হচ্ছে এই কারণে যে আমার প্রজেক্টে যখন আমি পিএইচপি মেইলার ব্যবহার করব, আমার প্রজেক্টে যখন আমি একটা থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করতেছি, ওই প্রত্যেকটা লাইব্রেরি বা প্যাকেজ কি আমাদের জন্য ডিপেন্ডেন্ট, মানে কি আমার পুরো প্রজেক্টটা ওই লাইব্রেরিগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না। এই কারণে ওই প্রত্যেকটা লাইব্রেরিকে ডিপেন্ডেন্সি বলা হচ্ছে, যে আমার প্রজেক্টের ডিপেন্ডেন্সি হচ্ছে ওই লাইব্রেরিগুলো। ওই লাইব্রেরিগুলো না হলে কি আমার এখন মেইল যাবে না, আমার এই প্রসেসটাই তো আটকায় থাকবে। সো এই জন্য বলা হয় ডিপেন্ডেন্সি ম্যানেজার বা প্যাকেজ ম্যানেজার। কারণ কম্পোজার কি সুবিধা দিচ্ছে আমাকে, কম্পোজার হচ্ছে আপনার একটা কমান্ড লাইন টুল। আপনি এটাকে গেট composer.org এই অ্যাড্রেসে যে উইন্ডোজের জন্য একটা .exe ফাইল আছে, ওইটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আমরা ইনস্টল করি গেট composer.org। তারপর এটা আপনার ইনস্টল করতে হবে, এবং ইনস্টল প্রসেসটাও আপনারা হচ্ছে এখন
দেখতে পাবেন। খুবই ছোট একটা সফটওয়্যার, 1 মিনিটের মতো হয়তো লাগবে রেজিস্ট্রেশন এটা কমপ্লিট হইতে। নেক্সট দিয়ে এখানে শুধু একটা জিনিস তাকে বলে দিতে হয় যে আপনার পিএইচপিটা কোথায় ইনস্টল করা আছে। সো আপনি জাম্প ব্যবহার করলে যে ডিফল্টভাবে সে পেয়ে গেছে। সো আপনারা যারা জাম্প ব্যবহার করতেছেন ডিফল্টভাবে ইনস্টল করতে গেলে সেটা পেয়ে যাবে, কারণ এই যা কম্পোজারটা যেহেতু পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, সে রান হয় পিএইচপি দিয়ে। সো তাকে পিএইচপি কোথায় ইনস্টল করা আছে ওই লোকেশনটা দেখাই দিতে হয়। সো জাম্পের বা ওয়াম্পের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সে অটোমেটিক্যালি লোকেশনটা পেয়ে যায়। তারপর নেক্সট দিলে এই যে ইনস্টল হয়ে গেল, আর কিছুই করা লাগবে না। এবং এটা একটা কমান্ড লাইন টুল। সো এটাকে ব্যবহার করার জন্য আপনার উইন্ডোজের কমান্ড লাইনটা বা সিএমডিটা ওপেন করতে হবে। আমাদের ইনস্টল করা হয়ে গেল, এবং ইনস্টল করার পর আপনার অ্যাকচুয়ালি এটা ইনস্টল হয়েছে কিনা এত ছোট কেন লেখা। ওকে, এটা করার জন্য আপনার কমান্ড লাইনটা রান করে জাস্ট কম্পোজার এটা রান করবেন। এই জায়গায় বলতেছে যে কম্পোজার ইজ নট অ্যান রিকগনাইজড আর ইন্টারন্যাশনাল অপারেশন প্রোগ্রামের ব্যাস ফাইল। আচ্ছা, তার মানে কম্পোজার আমাদের এখানে এখনো ঠিক মতো পাইনি। আমি আবার রান করে দেখি। পাওয়ার শেলটাতে এটা এত সময় লাগে কেন? ওকে, তো নর্মালি এটা ইনস্টল হয়ে গেলে কম্পোজার রান করার সাথে সাথে আপনার এটা চলে আসার কথা। এই যে চলে আসছে। কম্পোজার রান করলে আপনি এরকম একটা কম্পোজার, এটার ভার্সন কত, কি কি হচ্ছে অ্যাভেলেবল কমান্ড আছে, এরকম একটা জিনিস দেখতে পারবেন। এক না, উইন্ডোজের লেটেস্ট ভার্সনে করছে কি সিএমডিটা তো আপনার খুব বেশি হচ্ছে দেখতে সুন্দর না, লিনাক্সের অনেক কমান্ড কাজ করে না। পাওয়ার শেলটা হচ্ছে একটু ইমপ্রুভড আর কি, যে দেখতেই পারতেছেন যে ওই সিএমডির চেয়ে দেখতে একটু সুন্দর লাগতেছে। লিনাক্সের কিছু কিছু কমান্ড কাজ করে, এটাই। 8.1-এ মেবি নাই। আচ্ছা, 10-এ আছে। ওকে, সো কম্পোজার নিয়ে কাজ করতে হলে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে যে কম্পোজারের ইউজ কেসটা তো বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি ফ্যাসিলিটিস দিচ্ছে। সো কম্পোজার অ্যাকচুয়ালি পুরো জিনিসটা ম্যানেজ করে কিভাবে, আপনার প্রজেক্টে কম্পোজার এই রুটে composer.json নামে একটা ফাইল থাকবে। ওই ফাইলে আপনার জেসন আকারে কিছু ডাটা থাকে, যেমন আপনার প্রজেক্টের নাম, প্রজেক্টের অথরের নাম, কে তৈরি করছে, এরকম কিছু ইনফরমেশন থাকে। এবং ওইটার মধ্যে রিকোয়ার নামে একটা কি থাকে। ওই রিকোয়ার কি এর মধ্যে অ্যাকচুয়ালি আপনার এই প্রজেক্টটা কোন কোন প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট, ওই প্যাকেজের নাম এবং ভার্সনগুলো বলে দিতে হয়। সো ডিফল্টভাবে আপনার প্রজেক্টে, আমাদের প্রজেক্টে তো এখন composer.json ফাইল নাই। তো ইনিশিয়ালি আপনি একটা তৈরি করার জন্য লিনাক্সের কমান্ড, হ্যাঁ, আমরা আমাদের যে প্রজেক্টটা যেখানে আছে আগে এই প্রজেক্টের ডিরেক্টরিতে যাওয়া লাগবে। সো আমরা কমান্ড লাইন ব্যবহার করে আমাদের প্রজেক্টের ডিরেক্টরি পর্যন্ত যাব। এটা কি জাম্প, তারপর হচ্ছে htdocs ctd 40 লিনাক্সের মধ্যে তিন টাইপের কমান্ড আছে, নর, এরপর লিনাক্সের উবুন্টুতে টাইপ বলতে বুঝি নাই। মানে হচ্ছে নর না, নর একটা মানে হচ্ছে একটা আগে হ্যাশ দিতে হয়, কিছু আগে ডলার সাইন দিতে হয়। ও আচ্ছা, ওটা এরকম না, ওটা হচ্ছে আপনি যখন শেল স্ক্রিপ্ট লিখবেন তখন আর কি। কমান্ড লাইনে কাজ করার সময় এরকম না, হ্যাঁ, বাট শেল করার সময় হ্যাশ দিয়ে হচ্ছে যে মাঝে মাঝে অ্যাকচুয়ালি কমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। আর ডলার সাইন অ্যাকচুয়ালি সাইনটা ব্যবহার করা হয় যে এটা একটা যে কমান্ডের কমান্ড লাইনের বা সিএলআই এর কমান্ড, ওইটা বোঝানোর জন্য আর কি। আর এছাড়া পাইপ সাইন, অর সাইন এরকম ব্যবহার করে কিছু লজিক্যাল কাজ করা হয়।
দেখ আমরা এই যে আমাদের CTG40 প্রজেক্ট ফোল্ডারের মধ্যে চলে আসছি। এখন ইনিশিয়ালি আপনার প্রজেক্টের জন্য একটা কম্পোজার ফাইল তৈরি করার জন্য আপনার কম্পোজার স্পেস ইনিট এই কমান্ডটা রান করতে হবে। এই কমান্ডটা রান করার পর সে কিছু ইনফরমেশন চাইবে আমার কাছে। ফার্স্ট হচ্ছে প্যাকেজের নাম, এবং প্যাকেজের নামের ফরম্যাটটা এরকম হয়। ফার্স্টে ভেন্ডর নেম স্ল্যাশ নেম। ভেন্ডর বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যেটা বোঝায় কোম্পানির নাম বা যে লিখতেছে অথরের নামটা, আর স্ল্যাশ দিয়ে নাম। এই জায়গায় এই ভেন্ডর স্ল্যাশ নেম এরকম দেওয়া লাগে এই কারণে যে আপনি একটা প্যাকেজ তৈরি করছেন, আরেকজন একটা প্যাকেজ তৈরি করছে, দুইটা প্যাকেজের নাম সেম হইতে পারে, বাট আপনার নাম হয়তো হচ্ছে ধরেন যে এক্স স্ল্যাশ আপনার নাম এক্স, সো আপনি আপনার প্যাকেজের নাম তখন হয়ে যাচ্ছে এক্স স্ল্যাশ প্যাকেজের নামটা। আরেকজন সেম নামে প্যাকেজটা তৈরি করলো, তার নাম তো ডিফারেন্ট, সো তখন তার নামের জন্য হয়ে যাচ্ছে ওয়াই স্ল্যাশ। সো ওই প্যাকেজের নামের মধ্যে যে কনফ্লিক্ট, ওই কনফ্লিক্টটা দূর করার জন্য বা যাতে না হয় এই জন্য একটা প্যাকেজের নাম এই ফরম্যাটে লেখা হয়, ভেন্ডর স্ল্যাশ নেম। আমাদের ক্ষেত্রে যেমন প্রজেক্টের নাম অনুযায়ী হচ্ছে প্যাকেজের নামটা, আর এই রিসার্চে এটা হচ্ছে ডিফল্ট হবে সেই কম্পিউটারের বা পিসির নাম নিয়ে নিছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ধরো হয়তো একটা দিয়ে দিতে পারেন। আর আপনি যদি এটা ডিফল্ট ভ্যালু আর কি, আপনি যদি এটার উপর কাস্টমাইজ করতে চান তাহলে ভ্যালুটা লিখে দিতে পারেন, আর যদি ডিফল্টটাই রাখতে চান জাস্ট এন্টার প্রেস করে যাবেন। আমি আপাতত ডিফল্টটাই রাখবো। সো ফার্স্টে সে প্যাকেজের নামটা জিজ্ঞেস করে, তারপর সে একটা ডিসক্রিপশন চাই এই প্রজেক্ট সম্পর্কে, আপনি লিখতে পারেন অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। তারপর সে অথরের ইনফরমেশনটা চায়। ডিফল্টভাবে সে এই পিসি থেকে ডাটাটা নিয়ে নেয় আর কি, বাট আপনার যদি মনে হয় আপনি এই যে এই ফরম্যাটে দিতে পারেন। আমি এখানে ডিফল্ট যা আছে তাই রেখে দিচ্ছি। অথরের পর সে মিনিমাম স্টেবিলিটি এরকম কয়েকটা ইনফরমেশন চায়, এগুলো আপনি রেখে দিবেন। প্যাকেজ টাইপ, লাইসেন্স এগুলো কিছু না দিলে হবে। বাট তারপরে এই যে একটা অপশন আসে এই লাইসেন্সের পর ডিফাইন ইওর ডিপেন্ডেন্সিস, এই জায়গাটায় এখন সে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি আপনার প্রজেক্টের জন্য কোনো ডিপেন্ডেন্সি বলে দিতে চান কিনা। সো এখন চাইলে আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ আমার এই প্যাকেজে আমার প্রজেক্টের জন্য এই প্যাকেজগুলো লাগবে। সো এই জায়গায় ইয়েস দিলে সে আপনাকে আবার অপশন দিবে কয়েকটা প্যাকেজ সার্চ করার জন্য, ইনস্টল করার জন্য। সো আমরা আপাতত এটা নো দিব। ইনিশিয়াল আগে আমরা আমাদের composer.json ফাইলটা তৈরি করি এবং এগুলা সব নো দিবেন। PHP মেইল অ্যাড্রেস ইউজ করা যায়। PHP মেইল অ্যাড্রেস আপনার মানে লোকাল হোস্টে ইউজ করা যায়। এটা যদি আমরা মেইল সার্ভার একটা আমাদের সিলেক্ট করি তাহলে এগুলো ইউজ করতে হবে না। এটা নির্ভর করতেছে আর কি। আপনি যদি আপনার লোকালি কাজ করার পর কম্পোজার ইনস্টল করলেন, কম্পোজার আপনার লাগবে না, কিন্তু কম্পোজার ব্যবহার করে আমরা কি প্যাকেজটা ইনস্টল করলে প্যাকেজটা কি আমার এই প্রজেক্টের মধ্যে চলে আসবে। সো আপনি যদি তখন এই প্রজেক্ট সহ পুরোটা হচ্ছে কপি করে আপনার সার্ভারে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার তো অলরেডি ইনস্টল হয়ে এই প্রজেক্টের সাথেই ফাইলটা ইনক্লুডেড হয়ে গেছে। সো আপনি ইনস্টল মানে ব্যবহার করতে পারতেছেন, আপনার কম্পোজার লাগতেছে না। বাট মেইনলি যেটা করা হয় কম্পোজারে যখন একটু পরে বলতেছি আর কি, যাই হোক এই যে আমাদের composer.json ফাইলটা তৈরি হয়ে গেছে এবং এটাতে যদি ওপেন করি এই যে ইনিশিয়াল জাস্ট একটা বেসিক স্কেলেটন পাইলাম এবং রিকোয়ার্ড যেটা আছে এটা এই যে ফাঁকা, ঠিক আছে। তো এখন আমরা চাইছি কি যে আমাদের প্রজেক্টে আমরা PHP মেইলার ব্যবহার করব এবং এখন আপনি PHPর ম্যাক্সিমাম যদি ইয়েগুলোতে যে যাবেন, ম্যাক্সিমাম প্যাকেজগুলোতে গেলেই দেখবেন যে আগের মতো তারা হচ্ছে ডাউনলোড করে কোন ফাইল ইনক্লুড করা লাগবে এইভাবে ইনস্টলেশনটা বলে দেয় না, তারা কম্পোজারের কমান্ডটা বলে দেয় যে এইটা ব্যবহার করে আপনি হচ্ছে ইনক্লুড করেন। সো আমরা চাইলে যদি ওই composer.json ফাইলটা ম্যানুয়ালি এডিট করে ইনস্টল করতে চাই তাহলে আমরা এটা কপি করে জাস্ট আমাদের এই রিকোয়ার কি এর মধ্যে বসাই দিতে পারি, অথবা আমরা কমান্ড ব্যবহার করে করতে পারি। আমরা যদি এই কমান্ড রান করি তাহলে কম্পোজার করবে কি নিজে নিজে এটা চেক করে ইনস্টল করে composer.json ফাইল সে আপডেট করে দিবে। সো এখন কি আমাদের এই কম্পোজার ফাইলটা ব্ল্যাঙ্ক আছে। সো আমরা আমাদের এই যে প্রজেক্টে এসে কম্পোজার কমান্ডটা ধরেন যে রান করব। আচ্ছা আমাদের কমান্ড হচ্ছে কি কম্পোজার, এই যে কম্পোজার রিকোয়ার কমান্ড দিয়ে আমরা সবসময় কোনো একটা প্যাকেজ ইনস্টল করি, স্পেসিফিক একটা প্যাকেজকে ইনস্টল করতে পারি এবং প্যাকেজের নাম হয় কি ভেন্ডর নেম স্ল্যাশ প্যাকেজের নেম। আমাদের PHP মেইলারের ক্ষেত্রে এই যেখানে বলা আছে নাম হচ্ছে PHP মেইলার স্ল্যাশ PHP মেইলার। এটা যখন আমরা রান করব
কম্পোজার এখন এই প্যাকেজটাকে নিজে নিজে ইন্টারনেট থেকে এটার যে লেটেস্ট স্টেবল ভার্সন আছে ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসবে, এবং ডাউনলোড করে যখন সে নিয়ে আসবে আপনি দেখবেন যে আপনার প্রজেক্টের মধ্যে ভেন্ডর নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ভেন্ডর ফোল্ডারের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার কম্পোজার তার সব কিছু ম্যানেজ করে। এক কম্পোজারের ইন্টারনাল যে ম্যানেজমেন্টের ব্যাপার আছে, কি কি প্যাকেজ আমার এই প্রজেক্টে ইনস্টল হয়েছে, কখন কোন প্যাকেজটা আমার লোড করতে হবে, ওইটা কম্পোজার ম্যানেজ করে, যেটা এই ভেন্ডর ফোল্ডার থেকে ম্যানেজ হয়। যার কারণে হবে কি, আমরা আগে যখন যদি হইতো যে পিএইচপি মেইলার ডাউনলোড করছি, আরও একটা প্যাকেজ ডাউনলোড করছি, আমাদেরকে করতে হইতো কি, পিএইচপি মেইলার ব্যবহার করার সময় পিএইচপি মেইলারের ফাইলটাকে আমাদের যেখানে ব্যবহার করতে চাই তার আগে ইনক্লুড করে নিতে হইতো। আমি যদি আরেকটা প্যাকেজ ব্যবহার করতে চাইতাম, আরও 5টা প্যাকেজ যদি ব্যবহার করতে চাইতাম আমার এই ফাইলের মধ্যে, 5টার ফাইলকেই আমার এখানে ইনক্লুড করে নিতে হইতো। বাট এখন হবে কি, আপনার ওই প্রত্যেকটা প্যাকেজকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে আপনার ইনক্লুড করা লাগবে না। সেই জায়গায় আমরা করবো কি, আমার ভেন্ডর ফোল্ডারের মধ্যে একটা অটোলোড ফাইল থাকবে, ওই অটোলোড ফাইলটাকে আমরা ইনক্লুড করে দিব। ওই অটোলোড ফাইলটা করবে কি, যতগুলো প্যাকেজ ইনস্টল করা আছে ওগুলোকে সে হচ্ছে অ্যাভেলেবল করে দিবে। বাট যখন আমরা শুধুমাত্র ওই স্পেসিফিক হচ্ছে প্যাকেজটাকে কল করব, প্রত্যেকটাই তো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে লেখা, আমরা কি একটা ক্লাস কল করি বা একটা অবজেক্টের মধ্যে মেথডকে কল করি। সো যখন কল করব তখন সে ওইটাকে লোড করবে। বাট আমরা যদি কল না করি, আমার এই ভেন্ডর ফোল্ডারের মধ্যে বা পুরো প্রজেক্টের মধ্যে যদি 100+ প্যাকেজ লোডেড থাকে, ইনস্টল করা থাকে, বাট আমি যদি কোনোটাকে ব্যবহার না করি, সে ওগুলোকে লোড করবে না। এই জন্য এটাকে বলা হয় আপনার অটো লোডিং। জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এই যে রান করছি, পিএইচপি মেইলারটা ইনস্টল হয়ে গেছে। এবং আমরা যদি এখন আমাদের composer.json ফাইলটা দেখি, দেখেন এটা কিন্তু এই যে অটোমেটিক্যালি চলে আসছে। সো আমাদের এই প্রজেক্টের জন্য এটা এখন ডিপেন্ডেন্ট হয়ে গেল। আর এই যে দেখেন ভেন্ডর ফোল্ডার, এবং ভেন্ডর ফোল্ডারের স্ট্রাকচার যদি দেখাই, ডিফল্টভাবে এই কম্পোজার ফোল্ডারটা থাকবে, কারণ এই কম্পোজার ফোল্ডারের মাধ্যমে সে সব কিছু ম্যানেজ করে। এবং তারপর আপনি যত প্যাকেজ ইনস্টল করবেন, দেখবেন যে প্রত্যেকটা প্যাকেজের জন্য এইখানে একটা করে ফোল্ডার হচ্ছে, এবং এই প্রত্যেকটা ফোল্ডারের স্ট্রাকচার, ফাইলের স্ট্রাকচার আবার হচ্ছে আপনার একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে থাকে। এটা যারা প্যাকেজ তৈরি করে তারা এই প্যাটার্ন ফলো করে দিয়ে দেয়, যাতে কম্পোজার ইজিলি অটো লোড করে নিতে পারে। সো আমরা এই যে পিএইচপি মেইলার ইনস্টল করছি না, এই যে দেখেন পিএইচপি মেইলার ফোল্ডারটা চলে আসছে। ফার্স্টে আসে ভেন্ডরের নামে ফোল্ডার, তারপর আসে প্যাকেজের নামে ফোল্ডার। সো এই যে তৈরি হওয়ার পরে এইখানে হচ্ছে এই পিএইচপি মেইলার রিলেটেড যত ফাইল আছে সব চলে আসছে। বাট আগে হয়তো কি, আমাদেরকে এটা ম্যানুয়ালি ডাউনলোড করে আমাদের প্যাকেজে নিয়ে আসতে লাগতো। তারপর হয়তো কি, আমি এখান থেকে দেখতাম যে কোন ক্লাসটা আমার ব্যবহার করা দরকার। হয়তো আমরা এসএমটিপি ব্যবহার করতে চাই, তাহলে এই যে class.smtp.php ফাইলটা আছে না, এই ফাইলটাকে আমার করা লাগতো কি, ম্যানুয়ালি এখানে এনে হচ্ছে এটার লোকেশনটা ইনক্লুড করে দিতে হতো। বাট যখন আমরা কম্পোজার ব্যবহার করতেছি, আমাদের এটা ম্যানুয়ালি করা লাগবে না। আমাদেরকে জাস্ট করতে হবে কি, এই যে ভেন্ডর ফোল্ডারের মধ্যে দেখেন autoload.php নামে একটা ফাইল আছে, আমাদেরকে জাস্ট এই একটা ফাইল ইনক্লুড করতে হবে। সো আমরা আমাদের এখানে কানেকশনের ঠিক পরে require once দিয়ে আমাদের ফাইল আছে এখন অ্যাডমিন ফোল্ডারের মধ্যে। সো অ্যাডমিন ফোল্ডারের এক স্টেপ বাইরে আমাদের ভেন্ডর ফোল্ডার, এবং তার মধ্যে আমাদের autoload.php ফাইল। সো এটা লোড করলেই হয়ে যাচ্ছে। এরপর আমি আমার এই প্রজেক্টে যত হচ্ছে আপনার প্যাকেজ বা লাইব্রেরি ব্যবহার করি না কেন, ওগুলো সব অটো অ্যাভেলেবল হয়ে গেল। এখন আমি পিএইচপি মেইলার ব্যবহার করার জন্য আমার প্রজেক্টে, ধরেন এই জায়গাটায় যখন ডাটা ইনসার্ট হয়ে গেল, রেজিস্ট্রেশন সাকসেসফুল আমি দেখাই দিচ্ছি। তারপর যে আমি মেইলটা পাঠাইতে চাই, বা ধরেন গো কাউন্ট ওয়ান্স, এই জায়গাটায় ধরেন আমি মেইলটা পাঠাইতে চাই। সো আমার এখন করতে হবে কি, আমরা পিএইচপি মেইলারের যদি ডকুমেন্টেশনে যাই, এই যে সে সিম্পল একটা মেইল পাঠানোর জন্য কি ফরম্যাট হবে সেটা আমাকে দেখাই দিছে। সো আমি সেম এই কোডটাকে একটু কপি করে নিব, দেন আপনাদেরকে ডিসক্রাইব করতেছি যে কোন পার্ট কিভাবে কাজ করতেছে। এই জায়গাটায় আমার মেইল সে হচ্ছে পাঠাবে, কোথায় গেল, এই যে এটা একটু ইয়ে হয়ে গেছে।
এটা পাঠানোর জন্য আমার ফার্স্টে কি পিএইচপি মেইলারের একটা ইনস্ট্যান্স তৈরি করা লাগবে। সো এটা আমি পিএইচপি মেইলার এভাবে কল করলেই হয়ে যাচ্ছে। এবং এখন হচ্ছে কি আমি যখন এই পিএইচপি মেইলারটা কল করব এখন, ঠিক তখনই আপনার এই অটোলোড ডট ফাইলটা করবে কি এই অবজেক্টটাকে খোঁজা শুরু করবে এবং সে খুঁজে দেখবে তার এই ফোল্ডার আর্কিটেকচারের মধ্যে কোথাও এইটাকে পাওয়া যায় কিনা, পাইলে সে আমাকে এনে দিবে। সো আমার ম্যানুয়ালি আর ইনক্লুড করা না, আমি যখন কল করতেছি ঠিক তখনই সে এটাকে কল করার জন্য যে ফাইলটাকে ইনক্লুড করা দরকার, যেমন smtp.php ওটাকে ইনক্লুড করা দরকার, সে অটো করে নিবে, যার কারণে এটাকে বলা হয় আপনার অটো লোডিং। তারপর এখানে আরো কয়েকটা জিনিস আমাকে বলে দিতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে ইজ এসএমটিপি, এটা হচ্ছে এখন যেই ব্যাপারগুলো আমরা দেখতেছি, যেই মেথডগুলো কল করতেছি এগুলো সব হচ্ছে পিএইচপি মেইলার প্যাকেজের হচ্ছে মেথড। এবং আপনি যদি এটার ওদের ডকুমেন্টেশন পড়েন তাহলে আপনি কোন মেথডের কাজ কি, কোন অ্যাট্রিবিউটের কাজ কি ডিটেলস হচ্ছে জানতে পারবেন। সো এখানে আমরা যদি দেখি ফার্স্ট এই জায়গায় ইজ এসএমটিপিটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা যে পিএইচপি মেইলার দিয়ে মেইল পাঠাইতে চাচ্ছি এটা কি এসএমটিপি সার্ভার ইউজ করে হবে কিনা। ইজ এসএমটিপি দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইনেবল করে দিয়েছি হ্যাঁ মেইলটা এসএমটিপি সার্ভার দিয়ে যাবে। তাহলে এসএমটিপি সার্ভার ইউজ করতে হলে আমাকে আবার কয়েকটা জিনিস কনফিগার করে নিতে হয়। ফার্স্ট হচ্ছে আপনার এসএমটিপি সার্ভারের হোস্ট কি। সো ধরেন হোস্ট বলতে আপনি যদি অনলাইনে সার্চ করেন অনেক ফ্রি এসএমটিপি সার্ভার পাবেন। আবার আপনারা যারা গুগল ব্যবহার করেন তারা চাইলে গুগলের আপনার যে অ্যাকাউন্টের আইডিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে গুগলের আপনার যদি এখানে সার্চ করেন যে গুগল এসএমটিপি সেটিংস বা সার্ভার লিখে সার্চ দিলে এখানে ডিটেলস পাবেন যে গুগল এসএমটিপি সার্ভারের কনফিগারেশন কি হয়, যে ওদের এসএমটিপি সার্ভারের হোস্ট হচ্ছে smtp.gmail.com। সো আপনি এটা অ্যাড করে দিলেন। তারপর অথ বলতে বোঝাচ্ছে যে এই সার্ভারে হচ্ছে আপনার কমিউনিকেশন করার জন্য অথেন্টিকেশন করতে হয় কিনা। এটা হচ্ছে হ্যাঁ ট্রু, কারণ গুগল ওই ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া মেইল পাঠাইতে দেয় না। সো এইখানে আপনি গুগলের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ব্যবহার করে আর কয়েকটা ইনফরমেশন জানতে হবে। এটা ডিফল্টভাবে টিএলএস থাকতে পারে। আর পোর্ট নাম্বারটা জানা লাগে যে এই এসএমটিপি সার্ভারটা অ্যাকচুয়ালি কোন পোর্টে কাজ করতেছে। তো পোর্ট নাম্বারটাও এই যে বলা আছে, যেমন গুগলের ক্ষেত্রে 467। আপনি যে কোনো একটা এসএমটিপি সার্ভারের হচ্ছে যে ইয়ে করলে এটা হচ্ছে গুগলে সার্চ করলেই পাবেন আর কি। আপনি যদি এখানে জাস্ট ফ্রি এসএমটিপি সার্ভার লিখে সার্চ দেন অনেক পেয়ে যাবেন যাদেরটা ব্যবহার করে আপনি পাঠাইতে পারবেন। এবং সেনগ্রি মেইলগান এরকম আছে যারা হয়তো দেখা যায় যে ফ্রিতেই আপনার পার মান্থ প্রায় 10,000 5,000 এরকম ইমেল পাঠাইতে দেয়। সো ওরকম কোনো একটা অ্যাকাউন্ট খুলে ফেললে আপনি হচ্ছে তাদের ওই এসএমটিপি হোস্ট, পোর্ট নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড পেয়ে যাবেন। সো আমরা আপাতত যেটা করতে পারি mailtrap.io নামে একটা সার্ভিস আছে, টেস্টিং এর জন্য এটা শুধু ব্যবহার করা হয়। এটা রিয়েল এসএমটিপি সার্ভার না। আমরা যখন লোকালি টেস্টিং এর কাজ করি তখন আমরা কোনো রিয়েল এসএমটিপি সার্ভার ব্যবহার করি না। এর কারণ হচ্ছে কি আমরা এখন ধরেন আমার সিস্টেমের কি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতেছি, আপনার চেক করতেছি। সো চেক করতে যে আমার কি একই ইমেল অ্যাড্রেসে বিভিন্ন কয়েকবার এই ইমেলটা পাঠানোর প্রয়োজন হতে পারে না। তো নর্মালি ধরেন যে আপনি একজন অন্য আরেকজনের ইমেল দিয়ে হচ্ছে চেক করতেছেন, তার কাছে তো রিয়েল ইমেলটা চলে যাচ্ছে। আপনি আপনার ইমেল দিয়ে ট্রাই করতেছেন, আপনার ইমেলও তো বারবার যাচ্ছে, বাট এটা তো আপনার রিয়েল একটা ইনবক্সে এই ইমেলগুলো শুধু দরকার নেই। সো আমরা ওই জন্য এই যে মেইল ট্র্যাপ হচ্ছে আপনার একটা ফ্রি সার্ভিস। এখানে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করার মাধ্যমে একটা ডেমো ইনবক্স পাবেন এবং তারপর আপনি যদি ওদের কনফিগারেশনটা আপনার স্ক্রিপ্টে ব্যবহার করেন তাহলে আপনার হয় কি যে আপনার যেই ইমেল অ্যাড্রেসে যে মানে পুরো ঠিক যেইভাবে ইমেলটা যাওয়ার কথা ছিল ইমেলটা যাবে, কিন্তু এটা হবে কি আপনার এই মেইল ট্র্যাপের অ্যাকাউন্টে চলে আসবে। রিয়েল যে ইমেল অ্যাড্রেসে যাওয়ার কথা ছিল এখানে যাবে না। সো কিন্তু রিয়েল ইমেল অ্যাড্রেসে গেলে পুরো জিনিসটা কীরকম হতো, মেইলটার ফরম্যাট কী হতো, পুরো জিনিসটা আপনি টেস্ট করতে পারবেন। সো আমি মেইল ট্র্যাপ ব্যবহার করি।
মেল ট্র্যাপ দিয়ে টেস্টিং করি আর কি। সো আমি আপনাদেরকে মেল ট্র্যাপ দিয়েই দেখাই। আপনারাও যদি মেল ট্র্যাপে হচ্ছে যে এটা ওই যে ওদের ব্যাচের যে কাজ করতেছিলাম তখন এগুলো আসছে আর কি, ডিলিট করে দিলাম সব। আচ্ছা যাই হোক, আপনারা এই অ্যাকাউন্ট খুললে এরকম হচ্ছে একটা ডেমো ইনবক্স পাবেন। এই একটা ইনবক্সই আমার জন্য যথেষ্ট আর কি। এইখানে দেখেন এই যে ওদের হোস্ট দেওয়া আছে, আমি এই হোস্টটা কপি করে নিয়ে দিলাম, ইউজার নেম দেওয়া আছে, টেস্টিং এর জন্য হচ্ছে আমরা এইভাবে করি। তারপর যখন লাইভ সার্ভারে হচ্ছে আমার স্ক্রিপ্টটা বা প্রজেক্টটাকে আপলোড করে ফেলি তখন আবার আমরা চেঞ্জ করে আপনার হচ্ছে ওই লাইভ সার্ভারের কোনো একটা ইমেল ওই এসএমটিপির ক্রেডেনশিয়ালসটা জাস্ট বসায় দিই। আর এখানে পোর্ট হিসেবে 25465 অথবা 2525 যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা দিয়ে দিলাম। সো এতটুকুর মধ্যে আমার এসএমটিপির কনফিগারেশন এই যে হয়ে গেল। এখন আমার আসতেছে মেইলটা আমি কোন অ্যাড্রেস থেকে পাঠাবো, কার কাছে পাঠাবো। সো এটার জন্য এই যে দুইটা জিনিস ব্যবহার করলেই হয়ে যায়। ফার্স্ট হচ্ছে সেট ফ্রম, কোথা থেকে আমি পাঠাচ্ছি। তো এটা ধরেন যে আমি একটা দিলাম যে নো রিপ্লাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ইমেলগুলো যেরকম হয় আর কি, নো রিপ্লাই @ ধরেন লোকাল হোস্ট, আমাদের মেয়ের নামটা দিই সিটিজি 40 ই-কমার্স। এখন হচ্ছে আমি কার কাছে অ্যাড অ্যাড্রেস, এই মেথডের মধ্যে আমাকে বলে দিতে আমি কার কাছে পাঠাইতে চাই। এখন আমরা কি ইউজার যে ইমেল অ্যাড্রেসটা দিল এই ইমেলে পাঠাইতে চাই। সো আমরা এখানে দিলাম ইমেল। আর নাম কি, নাম হিসেবে ইউজার তো আমাকে একটা ইউজার নেম দিচ্ছে, ওই ইউজার নেমটা আমরা দিয়ে দিতে পারি। এবং আমাদের এটাতে কোনো অ্যাটাচমেন্ট পাঠাচ্ছি না আমরা, সো অ্যাটাচমেন্টের অংশ আমরা বাদ দিয়ে দিতে পারি। তারপর আসতেছে ইজ এইচটিএমএল। ইজ এইচটিএমএল ঠিক ইজ এসএমটিপি যেভাবে রান করছি এইভাবে যদি আমরা ইজ এইচটিএমএল রান করি তার মানে হচ্ছে আমরা আমাদের যে ইমেলের বডি আছে বডিতে এইচটিএমএল কোড পাঠাইতে পারবো। তাহলে ওইটা একটা এইচটিএমএল ইমেল আকারে যাবে। সাবজেক্ট দিলাম আমরা অ্যাক্টিভেশন ইমেল। এখন এই যে আমাদের আসতেছে মেইন বডিটা, এই বডির মধ্যেই এখন আমাদেরকে অ্যাকচুয়ালি পুরো ইমেলের বডিটা পাঠাতে হবে। আমরা এরপর আর এটা জাস্ট বডিতে যদি এখন কি পাঠাতে চাই, ধরেন আমি ইউজারকে এরকম একটা মেসেজ পাঠাতে চাই, একটা প্যারাগ্রাফ তৈরি করে যে হ্যালো, তার ইউজার নেমটা তো আমি জানি, ইউজার নেম। এটা আবার যেহেতু স্ট্রিং আকারে আছে আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলে ভ্যালু আকারে পেয়ে যাবে। তাহলে আমি ডিরেক্টলি ভিতরে ভ্যারিয়েবল দিতে পারতেছি। ঠিক আছে, তাইলে যেহেতু আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে ভ্যারিয়েবল কাজ করে। হ্যাঁ, আমি তার ইউজার নেমটা হ্যালো ইউজার নেম দিয়ে এখন তাকে আমি বলতেছি যে click the link to activate your account। এখন আমরা লিঙ্কটা তৈরি করে দিই // ঠিক আছে, লিখে দিই লিঙ্ক। এখন লিঙ্কটা তৈরি করার জন্য কি হবে, আমাদের প্রজেক্টের লিঙ্ক কি, এতটুকু হচ্ছে আমাদের রুট লিঙ্ক। সো এটাকে আমি কপি করে নিই, অ্যাডমিন তো অ্যাডমিন পর্যন্ত কপি করে নিই। তো ধরেন আমরা activate.php নামে একটা ফাইল তৈরি করব যেটাতে আমরা এই অ্যাক্টিভেশনের লজিকটা হ্যান্ডেল করব। সো এখানে আমরা এটার সাথে কি লাগবে, আবার টোকেনটা লাগবে। এবং টোকেন ইকুয়াল টু আমরা এই যে অ্যাক্টিভেশন টোকেনটা যে জেনারেট করলাম এটা পাস করে দিব। জি ঠিক আছে। সো আমরা এই লিঙ্কের মধ্যে অ্যাক্টিভেশন টোকেনটা পাস করেছি। সো সে যখন এই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের হচ্ছে ওয়েব পেজে আসবে,
আমরা তো এই যে ডেটের মধ্যেই হচ্ছে এটা পেয়ে যাচ্ছি। সো এটা দিয়ে আমরা তখন চেক করে দেখব যে এই টোকেনটা আমাদের এক্সিস্ট করে কিনা। এক্সিস্ট করলে ওই ইউজারের অ্যাকাউন্টটাকে আমরা অ্যাক্টিভেট করে দিব। আর এখানে এই যে তারপর এগুলো সব আমরা এখানে ডিফাইন করে দিলাম। তারপর যখন এই মেইল সেন্ড মেথডটা রান করা হচ্ছে তখনই আপনার হচ্ছে মেইলটা চলে যাচ্ছে। যদি এটা কোনো কারণে ফলস রিটার্ন করে তাহলে এই যে আমরা এখানে হয়তো মেসেজ দেখাচ্ছি যে ইমেল, আমাদের ক্ষেত্রে আমরা সব মেসেজ রাখতেছি কোথায়, এটা তো যদি ঘটে তাহলে এটা আমাদের জন্য একটা এরর মেসেজ হয়ে যাচ্ছে। সো এটা আমরা এররসের মধ্যে দেখাবো। আর যদি ইমেলটা ঠিক মতো চলে যায় তাহলে ওইটা কি আমাদের জন্য একটা সাকসেস মেসেজ হচ্ছে। তো আমরা এটাকে মেসেজেস এর মধ্যে দেখাতে পারি। আর এখানে মেসেজ হ্যাজ বিন সেন্ড হচ্ছে, তো এই জায়গায় আমরা দিই ইমেল হ্যাজ বিন সেন্ড। একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা তাহলে জাস্ট এই মেইলটা যাচ্ছে কিনা এতটুকু চেক করে আমরা শেষ করে দিচ্ছি। ওকে, সো আচ্ছা যে একটা এরর দিচ্ছে কোথায়, আনএক্সপেক্টেড মেইল 55। ও আচ্ছা, হ্যাঁ এখন আমরা যদি রেজিস্টার করি, দেখুন একটা দিলাম, সময় লাগতেছে মেল সার্ভারের সাথে হয়তো কমিউনিকেট করে মেলটা যেতে। তারপরে এই যে ইমেল হ্যাজ বিন সেন্ড, রেজিস্ট্রেশন সাকসেসফুল দুইটাই আসছে। এবং আমরা যদি আমাদের এই যে ইনবক্স চেক করি মেল চলে আসছে। এবং অ্যাক্টিভেশন ইমেলে ক্লিক করলে এই যে দেখেন সে আমার ইউজার নেম এবং বলছে যে ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এবং ক্লিক করলে আমরা এই যে লিঙ্কে চলে আসতেছি। কিন্তু আমরা এখনও তো এই পার্টের কাজটুকু করিনি, আমরা হচ্ছে নেক্সটে এই কাজটুকু করবো আর কি। তো আজকে মোটামুটি আমাদের অনেকখানি জিনিসই দেখা হলো, কীভাবে ইউজারের কাছ থেকে ডাটা নিতে পারি, এরর ভ্যালিডেশন করা, ডাটাবেজে ডাটা ইনসার্ট করা, মেইল পাঠানো, তারপর কম্পোজার ব্যবহার করা, অনেক কিছুই হয়েছে মোটামুটি। তো ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এইখানে। আর আপনারা যেটা করতে পারেন, যে কেউ একজন হয়তো এখান থেকে এই কোডটাকে নিয়ে নিতে পারেন পেন ড্রাইভে, নিয়ে জাস্ট গ্রুপে আপলোড করে দিন। আর ভিডিওটাও হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা।